আচ্ছা, তাহলে লেকচার 4 এর প্রথমে থাকবে হচ্ছে একটা টু ওয়ে স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন। অ্যাকচুয়ালি টু ওয়ে না, ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন আমি আজকে দেখাবো সবার প্রথমে। এখানে আমরা প্রথমে ধরে নিব যে আমাদের স্ল্যাবের উপরে লোড আছে হচ্ছে কিউ, কিউ পার স্কোয়ার ফিট। ঠিক আছে, এখানে কিউ এর ইউনিট এখানে হতে পারে পাউন্ড পার স্কোয়ার ফিট, এখানে হতে পারে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এখানে হতে পারে নিউটন পার মিটার স্কোয়ার। মানে সোজা কথা হচ্ছে প্রতি বর্গ ক্ষেত্রফল বা প্রতি একক ক্ষেত্রফলের লোড, লোড কত হবে? কিউ হবে, ছোট হাতের কিউ, স্মল কিউ। এবং এই কিউ এর মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে কিউ এ, একটা হচ্ছে কিউ পি। কিউ এ হচ্ছে যে শর্ট ডিরেকশনে যে পরিমাণে লোড ডিস্ট্রিবিউট হয়, এবং কিউ বি হচ্ছে লং ডিরেকশনে যে পরিমাণ লোড ডিস্ট্রিবিউট হয়। শেয়ার অফ কিউ মানে কিউ এর একটা অংশ যা শর্ট ডিরেকশনে ক্যারি হয় বা বহন করে, অর্থাৎ শর্ট ডিরেকশন বহন করে হচ্ছে কিউ এ পরিমাণ লোড, আর লং ডিরেকশন বহন করে হচ্ছে কিউ বি পরিমাণ লোড। এবং আমরা অ্যাজ ইউজুয়াল ঠিক আগের মতো ধরে নিচ্ছি যে এল এ হচ্ছে শর্ট স্প্যান এবং এল বি হচ্ছে লং স্প্যান। আমরা জানি যে যদি লোডের পরিমাণ হয় কিউ, তাহলে কোনো একটা স্ল্যাব বা কোনো একটা বিমের ডিফ্লেকশন হবে হচ্ছে এইটা, অর্থাৎ 5 ইন্টু কিউ এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 384 ইন্টু ইআই। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো একটা স্ল্যাবের ডিফ্লেকশন যদি কিউ হয়, তাহলে সেই স্ল্যাবের যদি কোনো একটা স্ল্যাবের লোড হয় কিউ 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 এবং তার স্প্যান হয় হচ্ছে এল, তাহলে সেই স্ল্যাবের ডিফ্লেকশন হবে বা ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা খুব সহজেই বলতে পারি যে যেহেতু একটা স্ল্যাবের সারফেস কি, একটা স্ল্যাবের সারফেস কয়টা হয়? সারফেস তো একটাই হয়, তাই না? আমরা যদি আমাদের মাথার উপর তাকাই, এখনই দেখতে পাবো যে একটা স্ল্যাবের সারফেস কিন্তু একদম প্লেন, মানে সমতল কিন্তু একটাই। যেহেতু সমতল একটাই, তাহলে দুইটা ডিরেকশনের ডিফ্লেকশন অবশ্যই সমান, তাই না? যদি দুইটা ডিরেকশনের ডিফ্লেকশন আলাদা আলাদা হতো, তাহলে কিন্তু স্ল্যাব কিন্তু এবড়ো খেবড়ো হতো, আমরা কিন্তু কখনোই একটা সমতল আমরা পেতাম না। তাহলে অবশ্যই যে কোনো একটা স্ল্যাবের দুইটা ডিরেকশনের ডিফ্লেকশন অবশ্যই সমান হতে হবে। তো এখানে আমরা ঠিক সেই কাজটাই করেছি, অর্থাৎ সেন্টার ডিফ্লেকশন। ধরেন যে একটা স্ল্যাব, আমি একটু ড্র করে দেখাচ্ছি। আমার কোশ্চেনটা হচ্ছে একটা স্ল্যাবের উপর যদি লোড থাকে, তাহলে সেই স্ল্যাবের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে? যদি আমরা স্ল্যাবটাকে পাশ থেকে দেখি বা ক্রস সেকশন দেখি, এটা একটা স্ল্যাব, হ্যাঁ, এর উপরে লোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ বা কিউ আছে। তো এর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে? অবশ্যই সেন্টারে হবে বা একদম মিড স্প্যানে হবে, তাই না? জি স্যার। এই যে একদম মাঝখানে এই ডিফ্লেকশনটা সবচেয়ে বড়, অন্যান্য ডিফ্লেকশন অনেক ছোট। তো আমরা এই মাঝখানে যে সবচেয়ে যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় বা সেন্টার ডিফ্লেকশন, এইটার ফর্মুলা আমি একটু আগে দেখাইলাম যে 5 কিউ এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 384 ইআই। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যে শর্ট ডিরেকশনের সেন্টার ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু লং ডিরেকশনের সেন্টার ডিফ্লেকশন। আমরা সবাই কি জিনিসটা বুঝতে পারতেছি? খুব সিম্পল। যেহেতু লোড দুই দিকে আছে, সেহেতু ডিফ্লেকশনও দুই দিকেই হবে, খুবই স্বাভাবিক, কারণ লোড থাকলে ডিফ্লেকশন হবে। এখানে একটা জিনিস আমি জানাই রাখি যে এখানে ই ইন্টু আই, এটাকে বলা হয় হচ্ছে ফ্লেক্সারাল রিজিডিটি। সবাই আমরা মাথায় রাখবো যে ইআই কে বলা হয় কোনো একটা বিম বা কোনো একটা স্ল্যাবের ফ্লেক্সারাল রিজিডিটি, অর্থাৎ কোনো একটা বিম বা কোনো একটা স্ল্যাবের ই ইন্টু আই এর মানটা যত বেশি হবে, ওই বিম বা ওই স্ল্যাব ফ্লেক্সারে তত বেশি স্ট্রং হবে। বা স্ট্রং বলাটা ভুল হইল,
ফ্লেক্সারে সে তত বেশি দৃঢ় হবে বা তার রিফ্লেকশন তত কম হবে। এটা অনেক সময় বিভিন্ন ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে ইআই কে কি বলা হয়, অথবা একটা বিমের বা একটা স্ল্যাবের ফ্লেক্সারাল রিজিডিটি বলতে তুমি কি বুঝো? তাহলে তখন আমরা কি বলবো? আমরা বুঝি হচ্ছে ই ইন্টু আই, এই দুইটার গুণফলকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সারাল রিজিডিটি। সবাই জানি যে ফ্লেক্সার মানে হচ্ছে বেন্ডিং, ফ্লেক্সার বা বেন্ডিং একই কথা। তাহলে কোন একটা স্ল্যাবের ই ইন্টু আই এটা যত বেশি হবে সেই স্ল্যাবের ডিফ্লেকশন তত কম হবে, বা সেই স্ল্যাব যখন ফ্লেক্সার বা বেন্ডিং এ থাকবে তখন তার ডিফ্লেকশন তত কম হবে। এখানে ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট, কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আই হচ্ছে এই স্ল্যাব সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই দুটাকে সমান দেখানোর পর আমরা এখান থেকে লিখতে পারি যে কিউ এ বাই কিউ বি ইজ ইকুয়াল টু এল বি ডিভাইডেড বাই এল এ টু দি পাওয়ার 4। আচ্ছা, এই পর্যন্ত কি কারো সমস্যা আছে? এটা আমরা এখান থেকে লিখতে পারি। না স্যার। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই একটা সমীকরণের মাধ্যমে আমরা স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন খুব ভালো মতো আমরা বুঝতে পারি। সাপোজ এখন আমরা কোনো একটা 2 ওয়ে স্ল্যাবের আমরা লোড ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে চাচ্ছি, বা আমরা দেখব। আমরা কি জানি যে 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সবসময় 2 এর থেকে কম হয়, তাই না? জি স্যার। লং ডিরেকশন ডিভাইডেড বাই শর্ট ডিরেকশন এটা সবসময় 2 থেকে অবশ্যই কম হবে। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি সাপোজ একটা 2 ওয়ে স্ল্যাবের জন্য আমরা নিচ্ছি যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত এটাকে বলা হয় আসপেক্ট রেশিও। এই আসপেক্ট রেশিও হচ্ছে 1.5। এটা কিন্তু 1ও হতে পারে, বা এটা কিন্তু ধরেন যে 1.2ও হতে পারে, বা 1.7ও হতে পারে। আমরা জাস্ট ধরে নিচ্ছি আমাদের সুবিধা মতো একটা সংখ্যা 1.5। এখানে অন্য কোনো সংখ্যা ধরলেও হবে, ঠিক আছে? এই 1.5টা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে আমরা এখান থেকে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পাবো। সেটা হচ্ছে যে কিউ এ ইজ ইকুয়াল টু 5 ইন্টু কিউ বি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা হচ্ছে ওই মানে লেকচারটা দেখতেছি না স্যার, ওই ড্রয়িং এর পেজটা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যদি আমরা 1 নম্বর সমীকরণে এল বি বাই এল এর সমান 1.5 আমরা বসাই দেই, তাহলে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাবো, এবং সেটা হচ্ছে কিউ এ ইজ ইকুয়াল টু 5 ইন্টু কিউ বি। অর্থাৎ দেখেন, লং ডিরেকশন বরাবর যে পরিমাণে লোড ক্যারি করা হয় তার থেকে 5 গুণ বেশি লোড ক্যারি করা হয় কোথায়? শর্ট ডিরেকশনে, ঠিক আছে? জি স্যার। আবার একইভাবে এখন যদি আমরা একটা 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের যে আসপেক্ট রেশিও সেটা যদি আমরা 2 থেকে বড় যে কোনো সংখ্যা নেই, সাপোজ আমরা নিলাম হচ্ছে 2.5, এখানে 3 নিলেও হবে বা 2 নিলেও হবে, কোনো সমস্যা নেই। মানে 2 বা তার থেকে বড় কোনো সংখ্যা আমরা নিব। যদি আমরা 2.5টা এখানে বসাই দেই 1 নম্বর সমীকরণে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিউ এ ইজ ইকুয়াল টু 39 ইন্টু কিউ বি। দিস ইজ মোর ইন্টারেস্টিং যে একটা 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যদি তার অ্যাসপেক্ট রেশিও 2.5 হয়, তাহলে সেই স্ল্যাবের লং ডিরেকশন বরাবর যে লোড ক্যারি হয় বা যে লোডটা ডিস্ট্রিবিউট হয় তার 39 গুণ লোড ডিস্ট্রিবিউট হয় শর্ট ডিরেকশনে। তাহলে দেখেন এই দুইটা সমীকরণে একটা জিনিস কিন্তু কমন, এটা হচ্ছে শর্ট ডিরেকশনে সবসময় বেশি লোড ক্যারি হয় বা ডিস্ট্রিবিউট হয়, তাই না? এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই দুই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে শর্ট ডিরেকশনে তুলনামূলক বেশি লোড যাচ্ছে এবং লং ডিরেকশনে তুলনামূলক কম লোড আসছে? কোন ক্ষেত্রে? 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে স্যার 1 ওয়েতে। 1 ওয়ে স্ল্যাবে কি হচ্ছে? শর্ট ডিরেকশনে কি লোড বেশি আসছে? অবশ্যই বেশি আসছে, তাই না? কারণ এখানে 5 গুণ আর এখানে হচ্ছে 39 গুণ। জি স্যার। ঠিক আছে, যদি এখানে আমরা 3 বসাতাম তাহলে এখানে হতো 81, অর্থাৎ 81 গুণ। তাহলে একবার বুঝেন, তাহলে অন্যভাবে আমরা কি বলতে পারি যে QB is equal to 1/39 QA, অর্থাৎ শর্ট ডিরেকশনে যে লোড ডিস্ট্রিবিউট হয় তার 39 ভাগের মাত্র 1 ভাগ ডিস্ট্রিবিউট হয় লং ডিরেকশনে, তাই না?
জি স্যার। এটাকেও বলতে পারি উল্টা ভাবে যে কিউবি সমান 1/5 কিউএ, অর্থাৎ শর্ট ডিরেকশনের 5/1 লোড ক্যারি হয় লং ডিরেকশনে। ওকে, তাহলে আমরা এখান থেকে আসলে বুঝতে পারি যে কেন আমরা ওয়ান ওয়ে স্ল্যাবে মাত্র একদিকে মেইন স্টিল দিব এবং টু ওয়ে স্ল্যাবে আমরা দুই দিকেই মেইন স্টিল দিব। সেটাই এখানে বলা হচ্ছে যে ফর ওয়ান ওয়ে স্ল্যাব, একটা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য load in short direction is 39 times the load in long direction. অর্থাৎ শর্ট ডিরেকশনের লোড হচ্ছে লং ডিরেকশনের লোডের 39 গুণ। এখানে টাইমস মানে হচ্ছে গুণ, এত গুণ। সো লোড ইন লং ডিরেকশন ইজ ভেরি স্মল কম্পেয়ার্ড টু দ্যাট ইন শর্ট ডিরেকশন। অর্থাৎ লং ডিরেকশনের লোড শর্ট ডিরেকশনের লোডের তুলনায় অনেক অনেক ছোট, মাত্র 39/1 such a slab মানে এমন একটা স্ল্যাব almost acts as if it were spanning in the short direction only. এমন একটা স্ল্যাব প্রায় এমন ভাবে কাজ করে যে এই স্ল্যাবটা যেন শুধুমাত্র একটা স্প্যান আছে এবং সেটা হচ্ছে শর্ট ডিরেকশন, তাই না? কারণ শর্ট ডিরেকশন বরাবরই কিন্তু ম্যাক্সিমাম লোড, ম্যাক্সিমাম না প্রায় সব লোডই কিন্তু শর্ট ডিরেকশন বরাবরই ক্যারি হচ্ছে, আর লং ডিরেকশন বরাবর কি 39/1 মাত্র 1 লোড যাচ্ছে। তো এমন একটা স্ল্যাব, এটাকে আমরা এমন ভাবে চিন্তা করতে পারি যে এই স্ল্যাবের মাত্র একটা স্প্যান এবং সেটা হচ্ছে শর্ট ডিরেকশন। অর্থাৎ এখানে লং ডিরেকশন বরাবর লোড এত কম যে এই লং ডিরেকশনটাকে আমরা ইগনোর করতে পারি। এবং ঠিক সেই কারণেই আমরা ফর দিস রিজন, এই কারণেই আমরা ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর মেইন স্টিলটা দিই বা প্রোভাইড করি। লোড যে ডিরেকশন বরাবর ডিস্ট্রিবিউট হবে আমাদেরকে অবশ্যই সেই ডিরেকশনে স্টিল দিতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা দেখলাম যে শর্ট ডিরেকশনে প্রায় সমস্ত লোড ডিস্ট্রিবিউট হয় এবং লং ডিরেকশনে বলতে গেলে লোড ডিস্ট্রিবিউট একরকম হয় না, তাই আমরা এখানে শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর আমরা হচ্ছে স্টিল প্রোভাইড করি বা মেইন স্টিল প্রোভাইড করি। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি স্যার। স্যার জি স্যার। তাহলে এখন যদি আমরা কোশ্চেন করি যে টু ওয়ে স্ল্যাবেও তো 5/1 তাই না? 5/1 লোড লং ডিরেকশনে আসছে। এখন 5/1 এটা কি একদম ফেলে দেওয়ার মতো বা এটা কি নেগলেক্ট করার মতো? যেমন আমরা বলতে পারি যে 39/1 বা 30/1 বা 25/1, এটা হচ্ছে একদমই নগণ্য। কিন্তু 5/1 এটা কি এতটা নগণ্য? বলেন, এটা কিন্তু এত নগণ্য না। 5/1 মানে হচ্ছে শর্ট ডিরেকশনেও লোড আছে, আবার লং ডিরেকশনেও কিন্তু লোড আছে, যদিও একটু কম, বাট তারপরে লং ডিরেকশনে কিন্তু 5/1 লোড অবশ্যই আছে, তাই না? এবং সেইটাই আমরা এখানে এখন বলবো যে ফর এ টু ওয়ে স্ল্যাব, একটা টু ওয়ে স্ল্যাবের জন্য লোড ইন লং ডিরেকশন ইজ কম্পেয়ারেবল। কম্পেয়ারেবল বলতে কি 1/5 মানে তুলনীয়। তার সঙ্গে তুলনীয় লোড অফ শর্ট ডিরেকশন। অর্থাৎ টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে শর্ট ডিরেকশনের লোডের সঙ্গে লং ডিরেকশনের লোডটা কম্পেয়ারেবল, মানে আগের মতো এরকম এত কম বা বেশি না যে 39/1। এটা কিন্তু কম্পেয়ারেবল বা তুলনীয় না। আর 5/1 মানে কি, এটা অবশ্যই কম্পেয়ারেবল বা কাছাকাছি, তুলনা করা যায়। বা আমরা অন্যভাবে বলতে পারি যে শর্ট ডিরেকশনও যেরকম লোড আছে, লং ডিরেকশনও কিন্তু লোড আছে টু ওয়ে স্ল্যাবের জন্য। এবং ঠিক এই কারণে আমরা টু ওয়ে স্ল্যাবে মেইন স্টিলটা দুই দিকে আমরা প্রোভাইড করি। তো এটাই ছিল হচ্ছে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন, এবং আমরা কেন স্টিল ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে একদিকে দেই এবং টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা দুই দিকে দেই। স্যার নামাজের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে তো স্যার। আচ্ছা, যে নামাজে যেতে চান আপনারা অবশ্যই নামাজে যাবেন। আমি অবশ্যই চাই যে যারা নামাজ পড়তে ইচ্ছুক অবশ্যই তারা নামাজ পড়বে, পারমিশন নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে যদি এখন কোশ্চেন আসে যে শো দ্য লোড ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ওয়ে এন্ড টু ওয়ে স্ল্যাব, তাহলে কি আমরা এখন পারবো না সবাই? জি স্যার। স্যার জি স্যার। স্যার ওই থিওরিগুলো দেখাইতে হবে, ওই যে তুলনাগুলা।
হ্যাঁ, এটা অবশ্যই দেখাতে হবে। লোড ডিস্ট্রিবিউশন যদি দেখাতে বলা হয় তাহলে আমরা এই সমীকরণ পর্যন্ত আর কি দেখালেই হবে। আর যদি বলা হয় যে কেন ওয়ান ওয়ে স্ল্যাবে একদিকে এবং টু ওয়ে স্ল্যাবে আর দুই দিকে দেওয়া হয় স্টিল, তখন আমরা এই সমীকরণ পর্যন্ত দেখাবো এবং এইটুকু লিখে দিব আর কি। ঠিক আছে? ওকে স্যার। তাহলে এই জিনিসটা কিন্তু জানতে হবে যে একটা স্ল্যাব যত বর্গক্ষেত্রের কাছাকাছি হবে বা একটা স্ল্যাবের দুইটা বাহুর দৈর্ঘ্য যত কাছাকাছি হবে ততই সেই স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন দুই দিকে আস্তে আস্তে সমান হতে থাকবে। যেমন আমরা খুব সহজে এখন বুঝতে পারবো যে যদি এখানে অ্যাসপেক্ট রেশিও 1.5 না দিয়ে আমরা 1 দিতাম, 1 মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। যদি 1 হইতো তাহলে কিন্তু কিউ এর সমান কিউবি, লং ডিরেকশনও যে লোড আবার শর্ট ডিরেকশনও একই লোড, তাই না? স্যার ইকুয়াল হয়ে যেত। ইকুয়াল হয়ে যাইতো। অর্থাৎ এখন আমরা খুব ইজিলি বুঝতে পারি যদি একটা স্ল্যাব স্কোয়ার হয় বা বর্গক্ষেত্র হয়, সাপোজ 20 ফিট বাই 20 ফিট, তাহলে সেই স্ল্যাবের লং ডিরেকশন বরাবর যে লোড, শর্ট ডিরেকশন বরাবর ওই একই লোড। আর এর উল্টাটাও আমরা এখন বুঝতে পারবো যে একটা স্ল্যাব যত বেশি আয়তক্ষেত্রের দিকে যাবে, অর্থাৎ যত বেশি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বাড়তে থাকবে বা দৈর্ঘ্য যত প্রস্থের তুলনায় বেশি বেশি হবে, ততই হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর লোড গুলো বেশি আসবে এবং লং ডিরেকশন বরাবর লোড কমতে থাকবে। যেমন ধরেন যে কোনো একটা স্ল্যাবের যদি দৈর্ঘ্য তার প্রস্থের 81 গুণ সরি যদি কোনো একটা স্ল্যাবের দৈর্ঘ্য তার প্রস্থের 4 গুণ হয়, অর্থাৎ এই রেশিও যদি 4 হয়, তখন কিন্তু দেখা যাবে যে লং ডিরেকশন বরাবর কোনো লোড নাই বললেই চলে। সব লোডই কোথায় গেছে? শর্ট ডিরেকশন বরাবর গেছে। জি স্যার। এই জিনিসটা উপলব্ধি করাটা খুবই দরকার যে স্ল্যাবের ডাইমেনশন চেঞ্জ হলে, ছোট বড় হলে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়। তো আমরা মোটামুটি স্ল্যাব নিয়ে আর বেশি কিছু আমরা এখন দেখবো না। আমরা এখন চলে যাচ্ছি একটা নতুন চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কলাম, এবং ইট ইজ এ হিউজ চ্যাপ্টার। কলাম থেকে অনেক অনেক কিছু আমরা শেখার চেষ্টা করবো। স্যার টুয়েলভ ল্যাবে স্যার আমার কাছে একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা স্যার স্যার টুয়েলভ বলছিলাম ল্যাবে যখন স্ল্যাবের এবার যখন স্যার আমরা স্যার টুয়েলভ ল্যাবে যখন স্যার আমরা রিভার প্লেসমেন্ট করলাম, আর মাঝে স্যার পুকুরের মতো হচ্ছিল। আমার প্রশ্ন হলো মাঝে পুকুরের মতো হলো কি জন্য? আমরা তো রড গুলা একবারেই বরাবর দিতে পারতাম। আচ্ছা, জাস্ট আমাকে একটু 1 মিনিট সময় দেন, ঠিক আছে? আমার ল্যাপটপ মানে প্রায় ব্যাটারি ড্রেন হয়ে গেছে, আমি এটাকে একটু চার্জে দিয়ে এসে আমি আসছি। তখন আপনার কোশ্চেন আমি শুনবো। এটা আমি গুগল ক্লাসরুমে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এবং ওখানে বলা আছে যে কলাম এবং ফুটিং চ্যাপ্টারের জন্য আমরা স্পেশালি এই বইটা আমরা ফলো করব। এর একটা কারণ হচ্ছে যে এই বইতে অনেক কিছু অনেক সিম্পলিফাইড ওয়েতে দেখানো আছে, অনেক সহজ ওয়েতে দেখানো আছে, যেগুলো কিনা আবার নির্জনের বইতে একটু ক্রিটিক্যাল ওয়েতে উপস্থাপন করা। সে কারণে আমরা এই বইটা আমরা সবাই ফলো করব। রাইটার হচ্ছে দুইজন, বাট মেনলি এই যে ইনি যে নাদিম হুসেন, ইনি হচ্ছে একজন সাউথ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি, হচ্ছে আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর আর কি। তো কলামের জন্য আমরা মেনলি এই বইটা ফলো করব। আচ্ছা, এখন দেখি আমরা এই যে অ্যাক্সিয়ালি লোডেড কলাম, ঠিক আছে? স্যার ডাব্লিউএসডি মেথডের কথা স্যার বলতেছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউএসডি মেথড, হ্যাঁ ঠিক আছে। ডাব্লিউএসডি মেথড হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, তাই না? এখন ডাব্লিউএসডি মেথডে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা ডাব্লিউএসডি মেথড এর ডিজাইন অ্যাপ্রোচটা এরকম যে এই মেথডে আমরা ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ তাকে আন্ডার এস্টিমেট করা হয়। ডিজাইন ফর্মুলাতে ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে অনেক মানে কম কম ধরে নেওয়া হয় আর কি, বা অন্য কথায় বলতে গেলে আন্ডার এস্টিমেট করা হয়। এবং এই আন্ডার এস্টিমেট করার কারণে আমাদের প্রচুর পরিমাণ ম্যাটেরিয়াল বেশি লাগে ইউএসডি এর তুলনায়। ধরেন যে থিকনেস বা স্টিল অনেক বেশি বেশি লাগবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে অনেক পুরাতন একটা ডিজাইন অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচটা আসলে আজকাল একদমই আর ফলো করা হয় না। সো এই কারণে আমরা ডাব্লিউএসডি মেথড আসলে এখানে আমরা দেখাই না, ঠিক আছে?
স্যার বাট WSD মেথড আসলে USD থেকে অনেক ইজি। মানে এটা আসলে, আচ্ছা আমি একটু তাহলে রেফারেন্স দিয়ে দেই আর কি, যেহেতু কথা আসছে। WSD মেথডের মানে জন্য যে কোনো স্ল্যাব বা বিম বা কলাম ডিজাইনের জন্য একমাত্র রেফারেন্স বুক হচ্ছে নিলসনের 7th এডিশনের বই। ঠিক আছে, আর্থার এইচ নিলসনের ওই একই বইয়ের নাম সেম, ডিজাইন অফ রেইনফোর্স কংক্রিট স্ট্রাকচারস, এবং এডিশনটা হচ্ছে 7th এডিশন। ওইখানে সব কিছু মানে WSD মেথডে ডিজাইন করা আছে। ঠিক আছে, আর 14th বা 15th এডিশন বা ইভেন 12, 13, 14, 15 এই এডিশন গুলো হচ্ছে মেইনলি USD মেথডের জন্য। স্যার এখন কি তাহলে বর্তমানে ডাব্লিউএসডি মেথডটা করা হয় না টোটালি? WSD মেথড আসলে আজকাল একদমই করা হয় না, হয়তোবা দেখা যাচ্ছে দুই একটা ক্ষেত্র হয়তোবা এক্সেপশনাল থাকতে পারে। ঠিক আছে, বাট আজকাল আসলে মানে টোটালি ফলো করা হয় না। ওটা কি কেন স্যার, মানে ওভার কস্টিং হয়ে যায় এই কারণে না কি? ওইটার মেন ওই যে আমি মেন কারণ তো বললাম যে ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে আন্ডার এস্টিমেট করার কারণে ম্যাটেরিয়াল অনেক বেশি বেশি লাগে, অর্থাৎ কস্টিংটা অনেক বেশি হয়। অন্যভাবে বলতে গেলে ইকোনমিক হয় না, বা সরি ইকোনমিক্যাল হয় না, অর্থাৎ খরচ কম হয় না, খরচ অনেক বেশি হয়। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন? এছাড়া কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মেন প্রবলেম। জি স্যার। আচ্ছা, তো এই যে চ্যাপ্টার 10 অ্যাক্সিয়ালি লোডেড কলাম, তো এখান থেকে বেশ কিছু সংজ্ঞা তারপরে হচ্ছে ফিগার আমি দেখাবো। ঠিক আছে, নাদিম হোসেনের বইয়ের 342 পেজ। যাই হোক, তো এখন আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ কলাম। কলাম কাকে বলা হয়? আচ্ছা, সবাই জানেন যে ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা, তাই না? তো কলাম হচ্ছে, কলামস আর দ্যাট স্ট্রাকচারাল মেম্বার, কলাম হচ্ছে ওই স্ট্রাকচারাল মেম্বার হুইচ মানে যেটা বা যাহা, আর ইউজড মানে ব্যবহৃত হয়, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে প্রধানত ব্যবহৃত হয় অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডকে সাপোর্ট করতে, টু সাপোর্ট অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড, অ্যান্ড হ্যাভ এ রেশিও অফ হাইট টু দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ 3 অর গ্রেটার। অর্থাৎ হাইট এবং লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এর যে অনুপাত, সেই অনুপাতটা 3 বা তার থেকে বেশি হয়। এখানে দুটো ইনফরমেশন আছে। একটা ইনফরমেশন হচ্ছে কলাম প্রধানত অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডকে সাপোর্ট করতে ব্যবহৃত হয় বা সাপোর্ট করে, এবং এই কলামের হাইট ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এই অনুপাত 3 বা তার থেকে বড় হয়। এর উদাহরণ আমি এখানে দেখাই দিচ্ছি, যে ধরেন যে এটা হচ্ছে একটা কলামের সাইড ভিউ, এই দুইটা হচ্ছে বিম আর এইটা হচ্ছে কলাম। বললাম যে আমাদের কলাম হচ্ছে 10 ফিট, আর কলামের যে ক্রস সেকশনাল যে ডাইমেনশন, ক্রস সেকশন হচ্ছে অনেকটা এরকম 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি ক্রস সেকশনাল এরিয়া। এখানে এই রেশিও আমরা কত পাচ্ছি দেখেন, যে হাইট হচ্ছে 10 ফিট, 10 ফিট মানে 10 ইন্টু 12 ইঞ্চি, আর লিস্ট ল্যাটারাল ডাইমেনশন সবাই মাথায় রাখবেন, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম বা সর্বনিম্ন বা ক্ষুদ্রতম, ল্যাটেরাল মানে হচ্ছে পার্শ্বীয় বা পাশের ডাইমেনশন। এখন ল্যাটেরাল বলতে এখানে আমরা বুঝবো হচ্ছে ক্রস সেকশনাল ডাইমেনশন। সবচেয়ে কম যে ক্রস সেকশনাল ডাইমেনশন, এটা হচ্ছে 12 আর 14 মধ্যে সবচেয়ে কম কোনটা? অবশ্যই 12। তাহলে এটা ভাগ করলে আমরা পাই হচ্ছে 10, অর্থাৎ এইখানে রেশিও কত? 10। এটা অবশ্যই 3 থেকে বড়, তার মানে এটাকে আমরা একটা কলাম বলতে পারি। যদি 3 থেকে ছোট হয় তাহলে এটা কোনো কলামের আওতায় পড়বে না, আচ্ছা জি স্যার। 3 বা তার থেকে বড় হতে হবে। ওকে, তো এই হচ্ছে গেল কলামের সংজ্ঞা বা ডেফিনিশন। এখন আমরা আসছি হচ্ছে টাইপ অফ কলাম। কলামের অনেক ধরনের টাইপ আছে বা ধরন আছে, আমরা সেই ধরনগুলো আস্তে আস্তে এখন দেখবো। প্রথম হচ্ছে বেসড অন লোডিং বা লোডিং এর উপর ভিত্তি করে। বেসড অন লোডিং তার মানে লোডিং এর উপর ভিত্তি করে। লোডিং এর উপর ভিত্তি করে মোট 3 ধরনের কলাম আমরা দেখতে পাই। একটা হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড কলাম, একটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, আর আরেকটা হচ্ছে বাই অ্যাক্সিয়ালি লোডেড কলাম। এই তিনটা জিনিস একটু আমরা বোঝার চেষ্টা করব। অ্যাক্সিয়ালি লোডেড কলাম মানে হচ্ছে যে কলামের লোড থাকে অ্যাক্সিস বরাবর,
খুব ইজি, আমরা নাম থেকে আমরা এর অর্থ বুঝতে পারি। অ্যাক্সিয়ালি লোডেড তার মানে লোড থাকে অ্যাক্সিস বরাবর। অ্যাক্সিস মানে কি? অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ। এখন অক্ষ কাকে বলে? আমি এই অক্ষের সংজ্ঞা আগেও দিয়েছি, আমি এখন আরেকবার দিব, আর কখনো দিব না। অক্ষ হচ্ছে কোনো একটা মেম্বারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য বরাবর যে লাইন আমরা চিন্তা করতে পারি সেইটাই হচ্ছে অক্ষ। যেমন ফর অ্যান এক্সাম্পল, ধরেন যে এইটা হচ্ছে একটা বিম, ঠিক আছে? যদি এইটা একটা বিম হয় তাহলে এই বিমের দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হচ্ছে অবশ্যই এইটা। তাহলে এই লেন্থ বরাবর যে এই বিমের যে সেন্ট্রয়েড দিয়ে যে লাইন আমরা চিন্তা করতে পারি, এটাই হচ্ছে এই বিমের অ্যাক্সিস। আবার একই ভাবে আমরা জানি যে একটা কলাম কিরকম ভাবে থাকে, একটা কলাম থাকে হচ্ছে ভার্টিক্যালি, এবং একটা কলামের দৈর্ঘ্য কোনটা হবে বলেন তো? এর দৈর্ঘ্য হবে অবশ্যই এই যে এইটা, ভার্টিক্যালি। জি স্যার। এবং সেই কারণে ভার্টিক্যাল বরাবর এই কলামের যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডের মধ্য দিয়ে যে লাইনটা আমরা আসলে চিন্তা করতে পারি, এইটাই হচ্ছে এই কলামের অ্যাক্সিস বা অক্ষ। অ্যাক্সিয়ালি লোডেড কলাম হচ্ছে ওই কলাম যে কলামের লোড থাকে অ্যাক্সিস বরাবর, অর্থাৎ একদম এই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যাল লোডটা কাজ করবে। লোড সাপোজ পি, লোড কোন বরাবর আছে? একদম অ্যাক্সিস বরাবর আছে, তাই না? এবং এটা হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড কলাম। এবং বাস্তব জীবনে আসলে এই অ্যাক্সিয়ালি লোডেড কলাম খুব একটা দেখা যায় না আর কি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লোড একটু বায়ে অথবা একটু ডান দিকে থাকে। জি স্যার। আচ্ছা, তাহলে loads are assumed acting at the center of the column section. কলামের যদি ক্রস সেকশন চিন্তা করি, ধরেন যে আমরা যদি একটা কলাম ঠিক উপর থেকে দেখি, আমরা কি দেখবো? আমরা দেখবো শুধুমাত্র তার ক্রস সেকশন, তাই না? এবং তার ক্রস সেকশনের একদম মিডল পয়েন্টে বা সেন্ট্রয়েড বরাবর যখন ভার্টিক্যাল লোডটা কাজ করে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড কলাম। আচ্ছা, এখন ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, loads act as at a distance e from the center of the column section. কলাম সেকশনের সেন্টার থেকে ই ডিসটেন্সে লোড কাজ করে। অর্থাৎ ধরেন যে এখন যদি আমরা টপ ভিউটা দেখি, এটা হচ্ছে টপ ভিউ, তাহলে দেখেন এইটা হচ্ছে কলামের সেকশন, তাহলে সেকশনের সেন্টার, এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র বা সেন্ট্রয়েড। এখান থেকে ই পরিমাণ ডিসটেন্স দূরে যদি লোড কাজ করে, তাহলে এটাকে আমরা কি বলবো? ইসেন্ট্রিক্যালি লোডেড। বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। জি স্যার। এবং এই ইসেন্ট্রিসিটি বা সেন্টার থেকে ডিসটেন্স, একে সাধারণত আমরা ছোট হাতের ই দ্বারা প্রকাশ করি সবসময়। জি স্যার। স্যার এই ইটা কি যে কোনো ভ্যালু হতে পারে না ই এর কোনো নির্দিষ্ট ভ্যালু আছে? যে কোনো মান হতে পারে, 2 ইঞ্চি বা 4 ইঞ্চি বা 10 ইঞ্চি, যে কোনো মান হতে পারে। স্যার এখন শুধু ডানে দেখানো হয়েছে, এটা বামেও হতে পারে? বামেও হতে পারে, উপরেও হতে পারে এবং নিচেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা। আমি একটু পর বলবো। আচ্ছা দেখেন, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন অ্যাক্সিয়ালি লোডেড কলাম হয় তখন কিন্তু কোনো মোমেন্ট থাকে না। যখন ইসেন্ট্রিক্যালি লোডেড হয় তখনই দেখেন সেন্টারের সাপেক্ষে একটা ক্লকওয়াইজ একটা মোমেন্ট কিন্তু এখানে চলে আসছে, বা যদি এটা বাম দিকে হতো তাহলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কিন্তু আসতো। কার সাপেক্ষে? ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। অর্থাৎ ইসেন্ট্রিক্যালি লোডেড কলামে আমরা একটা মোমেন্ট পাবো, অর্থাৎ ভার্টিক্যাল লোডের সঙ্গে সঙ্গে একটা মোমেন্ট আমরা পাবো। আচ্ছা, এখন আমরা আসতেছি হচ্ছে লাস্ট বাই অ্যাক্সিয়ালি লোডেড কলাম। লোডস অ্যাক্ট মানে ক্রিয়া করে বা কাজ করে at any point on the column section, কলাম সেকশনের যে কোনো পয়েন্টে। এই ইংলিশগুলো কিন্তু বুঝতে হবে। causing eccentricity and moment about both x and y axis or directions simultaneously. Simultaneously মানে যুগপতভাবে বা একই সঙ্গে। তাহলে লোড কলাম সেকশনের যে কোনো পয়েন্টে কাজ করে এবং এইটা ইসেন্ট্রিসিটি এবং মোমেন্ট তৈরি করে এক্স এবং ওয়াই উভয় অক্ষের সঙ্গে একই সময়ে। এবং তার উদাহরণ হচ্ছে এইটা, দেখেন লোড আছে যে কোনো একটা র্যান্ডম একটা পয়েন্টে, এইখানে লোড আছে এই যে এইখানে, তাহলে এখানে কিন্তু ইসেন্ট্রিসিটি এখন দুইটা, একটা হচ্ছে এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর, ঠিক আছে? ইসেন্ট্রিসিটি এখন দুইটা আছে, এবং যেহেতু ইসেন্ট্রিসিটি দুইটা,
তাহলে অবশ্যই মোমেন্টও আসবে দুইটা। দেখেন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আসছে ক্লকওয়াইজ, আবার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আসছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? কারণ এক্স অ্যাক্সিসের উপরে আছে লোড, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন সাপোজ যদি লোড এখানে থাকতো, সাপোজ যদি লোডটা এই চতুর্ভাগে থাকতো, তখন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হইতো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এক্স অক্ষের সাপেক্ষে হতো ক্লকওয়াইজ। তো যাই হোক, আমরা মূল জিনিসটা আগে বুঝবো যে বাস্তব জীবনে ম্যাক্সিমাম কলামই হচ্ছে বায়াক্সিয়াল কলাম বা বায়াক্সিয়ালি লোডেড কলাম। সবাই খুব ভালো মতো মাথায় রাখেন। প্র্যাকটিক্যাল লাইফে মানে সবচেয়ে ফ্রিকুয়েন্ট বা সবচেয়ে বেশি আমরা কোন কলাম দেখতে পাই? বাই বায়াক্সিয়াল এক্সিয়ালি কলাম। লোডেড কলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই কোর্সে আরসিসি কোর্সে আমরা ইসেন্ট্রিক্যালি লোডেড মানে অ্যাক্সিয়াল কলাম তো করবই, এবং ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম আমরা অ্যানালাইসিস করা শিখবো এবং ডিজাইন করা শিখবো। বায়াক্সিয়াল কলামটা আসলে মানে এর ডিজাইন এত লেন্দি, মানে এত এত বড়, যেটা আসলে আমরা ক্লাসে আসলে কখনোই কভার করতে পারবো না। তো ব্যাপারটা হচ্ছে যে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, এই কলামকে অ্যানালাইসিস এবং ডিজাইন করার যে পদ্ধতি, ওই একই পদ্ধতিতে আমরা বায়াক্সিয়াল কলামকেও অ্যানালাইসিস এবং ডিজাইন করতে পারি। শুধুমাত্র একটু মানে অঙ্কের সাইজটা একটু বড় হয় বা অঙ্ক অনেক বেশি লেন্দি হয়, সে কারণে আমরা শুধুমাত্র অ্যাক্সিয়াল এবং ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, এই দুইটা কলাম সম্পর্কে আমরা মানে অ্যানালাইসিস এবং ডিজাইন শিখবো। ওকে স্যার। তাহলে আমরা লোডিং এর উপর ভিত্তি করে আমরা দেখলাম যে কলাম হয় তিন রকম, আমরা জানলাম। এবং প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে ফ্রিকুয়েন্ট হচ্ছে বায়াক্সিয়ালি লোডেড কলাম। ওকে, এখন বেসড অন লেন্থ মানে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, দৈর্ঘ্যের উপর ভিত্তি করে শর্ট কলাম হতে পারে এবং লং কলাম হতে পারে। বলেন। স্যার আপনার একটা কলামে লোড দেখানো আছে একটা কর্নারে, স্যার কলামের লোড কি স্যার কর্নারে আসে স্যার? হ্যাঁ, কলামের লোড অবশ্যই কর্নারে আসতে পারে। কলামের লোড তো টোটাল সেকশন বরাবর পড়ে না স্যার? এটা কোন ধরনের কলামে স্যার? ভালো কোশ্চেন করেছেন, দেখাচ্ছি। ধরেন যে সাপোজ এইটা হচ্ছে একটা বিল্ডিং এর বিম কলাম লেআউট, সাপোজ এইটা, ঠিক আছে? যে কোনো বিম কাছাকাছি থাকে, আবার কোনো বিম দেখা যাচ্ছে অনেক দূরে থাকে, তাই না? বিভিন্ন ধরনের স্পেসিং আমরা দেখি। এটা হচ্ছে একটা বিল্ডিং এ আমরা ধরলাম বিম কলাম লেআউট, ঠিক আছে? এই যে এখানে এখানে কলাম আছে, এই যে ইন্টারসেকশনে কলাম আছে, আর এইগুলো হচ্ছে সব বিম। এখন চিন্তা করেন যে যদি এইটা একটা কলাম হয়, যদি এইটাকে আমরা একটা কলাম চিন্তা করি, তাহলে এই কলামের উপরে কোন কোন বিমের লোড আসছে? এই একটা বিমের লোড আসছে, এই বিম, এই বিম, আবার এই বিম, তাই না? এখন স্ল্যাব থেকে আবার লোড বিভিন্ন ভাবে বিমের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এখন দেখা যায় সাধারণত যে এই দেখা যাচ্ছে এই বিমের লোড অনেক বেশি, সাপোজ কথার কথা বলছি, আবার এই বিমের লোড দেখা যাচ্ছে অনেক কম, আবার এই বিমের লোড বেশি, আবার এই বিমের লোড কম। এবং এই লোডগুলা কম বেশি হওয়ার কারণে প্র্যাকটিক্যাল যে বিল্ডিং, সেখানে দেখা যাচ্ছে যে একটা কলামের সেন্ট্রয়েড বরাবর কখনোই টোটাল লোড কাজ করে না, দেখা যাচ্ছে কাজ করে একদম কলাম সেকশনের একটা কর্নারে। তাহলে কি স্যার বিমের কারণে কলামের উপর লোডটা বেরি করে অন্য? হ্যাঁ, বেসিক্যালি তো বিম থেকে লোড আসে, তাই না? কলামে তো বিম থেকে লোড আসে। যদি আমরা ফ্ল্যাট স্ল্যাব বা ফ্ল্যাট প্লেটের কথা বাদ দেই, কারণ ফ্ল্যাট স্ল্যাবে আবার মানে সরাসরি স্ল্যাব থেকে কলামে লোড আসে, ওইটা আমরা বাদ দেই। আমরা যদি চিন্তা করি যে বিম থেকে লোড আসে, তাহলে একটা কলামে যে চারটা বিমের লোড আসে, এখন এই চারটা বিমের লোডের যে রেজাল্টেন্ট বা লব্ধি, সেটা সবসময় যে কলামের মাঝখানে পড়বে তা কখনোই হয় না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই চারটা বিমের টোটাল যে লব্ধি, সেইটা কাজ করে একটা কলাম সেকশনের একদম কর্নারের দিকে, অথবা এমনও মানে হইতে পারে যে চারটা বিমের যে লোডের যে লব্ধি বা যোগফল, সেটা হচ্ছে এই কলামের সেকশনের বাইরে কাজ করে, এমনও হতে পারে। দেখা যাচ্ছে এইটা হচ্ছে ওই কলাম, অর্থাৎ এই কলামটাকে আমি জাস্ট একটু আর কি বড় করে দেখালাম। ধরেন যে এইটা হচ্ছে কলাম, দেখা যাচ্ছে এই পাশের বিমের লোড এত বেশি
এবং এই পাশের বিমের লোড এত বেশি, দেখা যাচ্ছে যে রেজাল্টেন্ট লোড চলে গেছে কলাম সেকশনের বাইরে, দেখা যাচ্ছে কাজ করতেছে এইখানে, এই পয়েন্টে। এমনও হতে পারে এবং এমন হয়, এমনই বেশি হয় আর কি, ঠিক আছে। তো এমন হইলে আর বলার অপেক্ষা রাখে না যে সেটা হচ্ছে বাই অ্যাক্সিয়াল কলাম, কারণ ইসেন্ট্রিসিটি দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এইটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এইটা, ঠিক আছে। ওকে, তো লেন্থের উপর ভিত্তি করে শর্ট কলাম হয় এবং লং কলাম হয়। শর্ট কলামের ক্ষেত্রে কলামের যে ফেইলার বা কলামের ফেইলার বলতে আমরা বুঝবো হচ্ছে ভাঙনি। সবাই মনে রাখবেন যে আরসিসি তে ফেইলার, ফেইলার মানে আমরা সাধারণত বুঝি হচ্ছে ব্যর্থতা, বাট আরসিসি তে ফেইলার বলতে আমরা বুঝবো হচ্ছে কোনো একটা মেম্বার যখন ভেঙে পড়ে যাচ্ছে তাকে বলা হয় ফেইলার, ফেইলার অফ কলাম। তো আরেকটা কথা বলি, এখানে আমি অনেক সময় আমি হচ্ছে কলামকে সংক্ষেপে লেখছি COLM, এভাবে কেউ লিখবেন না, ঠিক আছে। আমার বারবার লেখা লাগছে, তো এই কারণে আমি সংক্ষেপে লেখছি। আমি উপরে দেখাই দিচ্ছি যে COLM মানে হচ্ছে কলাম, অবশ্যই পরীক্ষায় পুরোটা লিখবেন। যাই হোক, তো failure of column is due to crushing of concrete or yielding of steel। অর্থাৎ শর্ট কলামের যে ভাঙন বা ফেইলার, এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে কনক্রিট ক্রাশ করতে পারে অথবা স্টিল ইল্ড করতে পারে আন্ডার ফুল লোড ক্যাপাসিটি অফ কলাম। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা কলামের ফুল লোড ক্যাপাসিটি পাই। একটা কলামের থিওরিটিক্যাল লোড ক্যাপাসিটি ফর্মুলা অনুসারে যেটা হওয়ার কথা, আমরা সেই পুরো লোড ক্যাপাসিটি আমরা পাবো যদি এক শর্ট কলাম হয় আর কি। অর্থাৎ শর্ট কলামের লোড ক্যাপাসিটি সবসময় লং কলাম থেকে বেশি হয়। এবং শর্ট কলামের ফেইলার দুইভাবে হতে পারে, ক্রাশিং অফ কনক্রিট, ইল্ডিং অফ স্টিল। সবাই এটাও মাথায় রাখবেন যে কনক্রিট যখন ভেঙে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে ক্রাশিং, আর স্টিল যখন ভেঙে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে ইল্ডিং, ঠিক আছে। ওকে, তো লং কলামের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে বাকলিং ইফেক্ট এবং স্লেন্ডারনেস রেশিও। এই দুইটা জিনিসকে আমাদের মাস্ট বি টেকেন ইনটু কনসিডারেশন, মানে অবশ্যই বিবেচনায় নিতে হবে। টেক ইনটু কনসিডারেশন মানে বিবেচনায় নেওয়া ইন দ্য ডিজাইন অফ লং কলামের ডিজাইনের ক্ষেত্রে এই দুইটা জিনিস অবশ্যই বিবেচনায় আনতে হবে। এখন হোয়াট ইজ বাকলিং এন্ড হোয়াট ইজ স্লেন্ডারনেস রেশিও আমি একটু পর দেখাচ্ছি। দিস রিডিউসেস দ্য লোড ক্যাপাসিটি অফ কলাম। অর্থাৎ যখনই একটা কলামে বাকলিং হবে এবং যখনই আমরা ওই কলামের ডিজাইনের সময় স্লেন্ডারনেস রেশিওকে আমরা বিবেচনায় আনবো, তখনই ওই কলামের লোড ক্যাপাসিটি হ্রাস পাবে বা কমে যাবে। রিডিউস মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। ধরেন যে এটা হচ্ছে একটা কলাম, ধরেন যে এটা অনেক বড় একটা কলাম, না অনেক লং একটা কলাম। লং একটা কলামের উপর যখন আমরা লোড দিব এভাবে, অর্থাৎ আমরা অ্যাক্সিয়াল লোড যখন দিব, তখন দেখা যাচ্ছে যে এই লং কলামের মধ্যে, ও আচ্ছা সরি, হ্যাঁ, ধরেন যে এইটা হচ্ছে একটা লং কলাম, আমরা দুই দিক থেকে অ্যাক্সিয়াল লোড দিলাম। এর ফলে হয় কি, কলামটা বাকেল হয় বা বাকলিং হওয়ার চেষ্টা করে এইভাবে, ঠিক আছে। যদি কলামটা লং হয় তাহলে এইভাবে সে বাকলিং হওয়ার চেষ্টা করে বা বাকলিং হয়। তো এই বাকলিং যখনই হয় তখনই কলামের লোড ক্যাপাসিটি শর্ট কলাম থেকে অনেক কমে যায়। আচ্ছা, আর স্লেন্ডারনেস রেশিও হচ্ছে L ডিভাইডেড বাই R, ছোট হাতের R। এটাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও, যেখানে L হচ্ছে কলামের লেন্থ, দৈর্ঘ্য, আর R হচ্ছে ওই কলামের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনের রেডিয়াস অফ জাইরেশন, বা বাংলায় বলতে গেলে চক্রবর্তীর ব্যাসার্ধ। স্যার বাকলিং হলে কি কলামটা ক্রাশিং হবে না, ক্রাশিং হয়ে যাবে না? বাকলিং হলে আমি ওইটাই তো বললাম যে বাকলিং হলে কলামের লোড ক্যাপাসিটি কমে যায়, শর্ট কলামের তুলনায় লোড ক্যাপাসিটি অনেক কমে যায়। এবং যখনই বাকলিং হবে তখনই আসলে সবচেয়ে বেশি চাপ আসবে হচ্ছে স্টিলের উপর, কারণ বাকলিং হওয়া মানে হচ্ছে একদিকে টেনশন একদিকে কম্প্রেশন, ঠিক আছে। তখন মেনলি হচ্ছে স্টিলের উপরে চাপ আসে। এবং লং কলাম সাধারণত ফেল করে হচ্ছে স্টিলের কারণে। স্টিলটা হচ্ছে ইল্ড, মানে এত বেশি পরিমাণে ইল্ডিং হয় যে কলামটা ফেল করে সাধারণত
স্টিল মানে বিল্ড করার কারণে কলামটা ফেল করে। জি স্যার। তো তাহলে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে শর্ট কলাম এবং লং কলাম আমরা দেখলাম। এরপরে আমরা আসবো হচ্ছে শেপ বা শেপ মানে হচ্ছে আকৃতি। আকৃতির উপর ভিত্তি করে কলামের প্রকারভেদ বা ধরন অনেক রকম হতে পারে, যেমন স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার, এল শেপ মানে এল এর মতো ক্রস সেকশনও হতে পারে, অক্টাগোনাল হতে পারে। অক্টাগোনাল মানে হচ্ছে অষ্টভুজ, মানে যে যে কলামে হচ্ছে 8টা বাহু। তারপর হচ্ছে এমনকি এ বাদেও অন্য যে কোনো ডিজায়ার্ড শেপও হতে পারে। এখন এই যে যে অক্টাগোনাল বা এল শেপ বা অন্য কোনো ডিজায়ার্ড শেপ বা কাঙ্ক্ষিত অন্য কোনো যে ক্রস সেকশনের কথা আমরা বলছি, এই ক্রস সেকশন গুলো সাধারণত স্টিল কলামে আমরা দেখি। ঠিক আছে, একটা কলাম যখন স্টিল দিয়ে তৈরি হয় তখন সেই কলামের শেপ বিভিন্ন ধরনের হয়। ঠিক আছে, যেমন শেপ এমন হতে পারে, ধরেন যে একটা স্টিল কলাম দেখা যাচ্ছে তার শেপ হচ্ছে এরকম। এটা কিন্তু মানে হতেই পারে, তাই না? আমরা হয়তো বা সবাই কম বেশি জানি এটা হচ্ছে আই সেকশন। বা এমনও হতে পারে যে একটা স্টিল কলাম সেটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, সি এর মতো। ঠিক আছে, তো একটা স্টিলের কলাম আসলে অনেক ধরনের শেপেরই হতে পারে। আচ্ছা, তো এরপর হচ্ছে বেসড অন কলাম টাইজ। টাই এর সঙ্গে টিআইই, টাই মানে হচ্ছে টাইবার, টাই এর সঙ্গে এস যোগ হয়েছে, অর্থাৎ টাইবারের উপর ভিত্তি করে কলামের শ্রেণী বিভাগ দুই রকম হয়, একটা হচ্ছে টাইট কলাম আর একটা হচ্ছে স্পাইরাল কলাম। অর্থাৎ এখন চিন্তা করেন যে একটা কলামে আমরা সবাই জানি যে মেইন স্টিল গুলো হচ্ছে দৈর্ঘ্য বরাবর থাকে বা ভার্টিক্যাল বরাবর থাকে। এখন এই যে দৈর্ঘ্য বরাবর যে ভার্টিক্যাল যে স্টিল গুলো থাকে এবং তার মধ্যে যে কনক্রিটটা থাকে, এইগুলাকে ধরে রাখার জন্য বা এইগুলাকে কলামের মধ্যে কনফাইন বা আবদ্ধ অবস্থায় রাখার জন্য আমরা সবাই জানি যে কিছু টাইবার ব্যবহার করা হয়, তাই না? কলামের স্টিলের চারপাশে জি কিছু স্যার। চতুর্ভুজের মতো কিছু টাইবার দ্বারা মেইন স্টিল গুলাকে আবদ্ধ রাখা হয়। তো সেক্ষেত্রে আমরা সেই কলামকে বলবো হচ্ছে টাইট কলাম। It contains steel ties to confine the main longitudinal bars in the columns. Confine, CONFINE, confine মানে হচ্ছে আবদ্ধ রাখা বা আবদ্ধ করা। অর্থাৎ মেইন লংগিটিউডিনাল বারগুলোকে আবদ্ধ রাখার জন্য এখানে স্টিল টাইবার ব্যবহার করা হয়। আর স্পাইরাল কলাম হচ্ছে ওই টাইবারের জায়গায় থাকবে হচ্ছে স্পাইরাল, আর কিছু না। It contains spiral to hold the main longitudinal bar, অর্থাৎ মেইন যে বার তাকে ধরে রাখার জন্য এখানে স্পাইরাল ব্যবহার করা হয়। and to help increase column ductility before failure। এবং স্পাইরালের আরেকটা ভূমিকা হচ্ছে এই স্পাইরাল কলাম ফেইলারের আগে অনেকটা ডাক্টিলিটি বাড়ায় দেয়। কলামের ডাক্টিলিটি বা নমনীয়তাকে অনেক বেশি পরিমাণে বাড়ায় দেয় হচ্ছে এই স্পাইরাল। এই বিষয়ে আমি একটু পরে আবার আলোচনা করব। স্পাইরাল মানে হচ্ছে স্প্রিং এর মতো যে রিইনফোর্সমেন্ট। এখন আমি একটু দেখাচ্ছি যে আসলে স্পাইরাল বা টাইড কলাম বা স্পাইরাল কলাম গুলো দেখতে আসলে কিরকম দেখা যায়, এটা আমি একটু দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে টাইড কলাম, সাইড থেকে দেখি আমরা, এইগুলো হচ্ছে টাইড কলাম আর এইগুলো হচ্ছে স্পাইরাল কলাম। অর্থাৎ এই যে যে পেঁচানো, অর্থাৎ কলামের যে মেইন স্টিল তাকে পেঁচিয়ে পেঁচিয়ে যে রেইনফোর্সমেন্ট, স্প্রিং এর মতো যে রেইনফোর্সমেন্ট আমরা দেই বা আমরা প্রোভাইড করি, সেইগুলো হচ্ছে স্পাইরাল কলাম। বা এই বারগুলোকে পেঁচানো যে স্প্রিং এর মতো বারগুলোকে বলা হয় স্পাইরাল। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন এখন? জি স্যার। জি স্যার। টাইট কলাম এবং স্পাইরাল কলাম। এবং স্পাইরাল কলামের ক্ষেত্রে অবশ্যই কলামের ডাক্টিলিটি অনেক বেশি, বা কলাম ফেল করার আগে অনেক বেশি পরিমাণে বিকৃত হয়, মানে অনেক বেশি পরিমাণে এর বিকৃতি হয়, তারপর সে ফেল করে। মানে একটা সিগন্যাল দেয় হওয়ার আগে, যা বোঝা যায়। যথেষ্ট পরিমাণে ওয়ার্নিং আমরা পাই। ঠিক আছে, যে
এটাই একটু পর আবার দেখাবো। এখন আমরা দেখবো যে why spiral column is more advantageous than tight column। স্পাইরাল কলাম কেন টাইট কলামের থেকে বেশি সুবিধাজনক। অ্যাডভান্টেজ মানে সুবিধা, আর অ্যাডভান্টেজিয়াস মানে সুবিধাজনক। তাহলে স্পাইরাল কলাম টাইট কলামের থেকে অনেক বেশি পরিমাণ সুবিধাজনক, এটা আমরা এই কোশ্চেন থেকে বুঝতে পারতেছি। এর কারণ আমরা আগে দেখবো। এর প্রথম কারণ হচ্ছে স্পাইরাল কলাম ক্যান সাপোর্ট লার্জার লোড দ্যান এ করেসপন্ডিং টাইট কলাম। একটা অনুরূপ টাইট কলামের থেকে একটা স্পাইরাল কলাম সাধারণত একটু বেশি পরিমাণ লোডকে সাপোর্ট করতে পারে, বাট এটা কিন্তু প্রধান কারণ না। স্পাইরাল কলামের প্রধান সুবিধা হচ্ছে নাম্বার 2, এইটা আসলে 1 নম্বরে দেওয়া উচিত ছিল, যাই হোক এটা আমার ভুল। প্রধান সুবিধা হচ্ছে ডাক্টিলিটি অফ এ স্পাইরাল কলাম ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এ টাইট কলাম। একটা স্পাইরাল কলামের ডাক্টিলিটি একটা টাইট কলামের ডাক্টিলিটি থেকে অনেক অনেক বেশি। মানে দ্যাট বলতে ডাক্টিলিটি, দ্যাট অফ এ টাইট কলাম মানে ডাক্টিলিটি অফ এ টাইট কলাম। আর নাম্বার 3 হচ্ছে যে স্পাইরাল কলাম গিভস মোর ওয়ার্নিং। যেহেতু ডাক্টিলিটি বেশি, তাই অবশ্যই অনেক বেশি পরিমাণ ওয়ার্নিং দিবে বিফোর কমপ্লিট ফেইলার। পুরোপুরি ফেইলারের আগে সে অনেক পরিমাণ ওয়ার্নিং দিবে। সে অবশ্যই টাইট কলামের থেকে বেশি ওয়ার্নিং দিবে, মোর দ্যান টাইট কলাম। এখন এই যে জিনিসটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে দেখবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেই গ্রাফ। সবসময় মাথায় রাখবেন যে একটা ধরেন যে কোনো একটা প্রেজেন্টেশন, ধরেন যে কোনো একটা কোম্পানিতে দেখা যাচ্ছে কোম্পানির অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা আছে এবং সেখানে আপনাকে কোনো একটা জিনিস প্রেজেন্ট করতে হবে বা উপস্থাপন করতে হবে। সবসময় মাথায় রাখবেন যে অনেক কথা বলার থেকে বেটার হয় যদি আমরা কোনো একটা গ্রাফের মাধ্যমে আমরা ইনফরমেশন গুলোকে উপস্থাপন করতে পারি। একটা গ্রাফ হতে পারে বা একটা বার চার্ট হতে পারে, তাই না? এক্সেলে আসলে তৈরি করা যায়, মাইক্রোসফট এক্সেলে বার চার্ট, তারপরে হচ্ছে আরো কয়েক ধরনের আছে। তারপরে গ্রাফ আমরা তৈরি করতে পারি। গ্রাফের মাধ্যমে একটা গ্রাফের মাধ্যমে অনেক ইনফরমেশনকে খুব সহজে আমরা উপস্থাপন করতে পারি। এবং নিয়ম হচ্ছে, ঠিক আছে আমরা অনেক ইনফরমেশন আছে, এত কিছু আমরা মুখে বললে আসলে কেউ বুঝতে পারে না। আমরা একটু সুন্দর মতো একটা গ্রাফ ড্র করব এবং সেই গ্রাফ থেকে আমরা সবাইকে বুঝাই দিব, ঠিক আছে? স্যার টাইট কলামের সাইডে স্পাইরাল কলামের সুবিধা বেশি দেখা যায় স্যার, কিন্তু আমরা দেখা যায় ওয়ার্কিং প্লেসে টাইট কলামই বেশি ব্যবহার করি, স্পাইরাল ব্যবহার করি না স্যার। এর পিছনে রিজন কি স্যার? এর পিছনে একমাত্র মানে যে যত সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে যে কারণ, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের দেশে এই টাইট কলামের প্রচলনটা অনেক বেশি, ঠিক আছে? এবং আমাদের দেশে যে ওয়ার্কম্যান বা যে মিস্ত্রি যারা আছে, লেবার যারা আছে, এরা হচ্ছে সাধারণত মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পাইরাল কলামের ক্ষেত্রে যে সতর্কতা বা যে জিনিসগুলো মেনটেন করা দরকার তারা আসলে অনেক ক্ষেত্রে জানে না, বা এটার প্রচলন আসলে খুব একটা নাই, ঠিক আছে? এই কারণে আমরা টাইট কলামটা বেশি ব্যবহার করি, ঠিক আছে? এবং যেহেতু প্রচলন নাই সেহেতু অবশ্যই বুঝতেই পারতেছেন যে বলা লাগে না যে এটা যদি আমরা আসলে বানাতে যাই আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে এটা অনেক খরচ পড়বে, তাই না? সময় বেশি লাগবে, আমাদের দক্ষ লেবার বা দক্ষ ওয়ার্কম্যানশিপ দরকার হবে, তাই না? কস্টিং মানে কস্টিং বেশি এবং হচ্ছে প্র্যাকটিস নাই, মানে আমাদের রীতিনীতি নাই আর কি, প্রচলিত নিয়মের মধ্যে পড়ে না, সেই কারণে আমরা টাইট কলাম বেশি ব্যবহার করি। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে একটা লোড ভার্সেস ডিফরমেশন ডায়াগ্রাম, ঠিক আছে? স্যার তাহলে কি স্পাইরাল কলামটা কি স্যার আনইকোনমিক্যাল না ইকোনমিক্যাল? স্পাইরাল কলাম ইকোনমিক্যাল হবে তখনই যখন আমাদের কাছে দক্ষ লেবার থাকবে বা দক্ষ মানে ওয়ার্কম্যান থাকবে আর কি, ঠিক আছে? যদি দক্ষ ওয়ার্কম্যান না থাকে তখন স্পাইরাল কলাম খুবই আনইকোনমিক্যাল হবে। এবং যদি দক্ষ ওয়ার্কম্যান থাকে সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে স্পাইরাল কলামের কস্ট একটু বেশি পড়ে, কস্টিংটা একটু বেশি পড়ে, কারণ এখানে দেখা যাচ্ছে স্পেসিং অনেক কম হয় তো। এবং এখানে কি হয়, স্টিল গুলাকে আমরা কি করি, আমরা পেঁচাই পেঁচাই কিন্তু স্টিল দেই, তাই না? কন্টিনিউয়াসলি দিতে হইতেছে এই থাকি আর কি। মানে খুব বেশি যে টাইট কলামের থেকে যে খুব বেশি স্টিল লাগে তা না, বাট ক্ষেত্র বিশেষে একটু বেশি কস্টিং এটা মানে করতে পারে আর কি স্পাইরাল কলামের ক্ষেত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে কস্টিং বেশি হলে সেফটি বেশি তো সুবিধা আছে। হ্যাঁ অবশ্যই সেফটি বেশি, মানে আসলে বলার অপেক্ষা রাখে না।
কারণ আমরা সবাই জানি যে একটা কলাম যদি হুটহাট করে ফেল করে তাহলে পুরো বিল্ডিং কিন্তু আসলে মানে ধসে যাবে আর কি, এবং অনেক লোক তাতে মানে হতাহত হতে পারে। ঠিক আছে, একটা বিম যদি একটা বিল্ডিং থেকে যদি একটা বিম ভেঙে যায় খুব একটা সমস্যা নাই, কারণ একটা বিম ভাঙলে হয়তোবা ওই বিমের উপরে যে দুইটা যে স্ল্যাব যে সাপোর্ট দেওয়া ছিল হয়তোবা সেই দুইটা স্ল্যাব ভাঙতে পারে, কিন্তু একটা কলাম যদি ভাঙে বিল্ডিং এর মাঝখান থেকে পুরো বিল্ডিং এর মধ্যে একটা টর্শন বা টুইস্টিং মোমেন্ট তৈরি হয়, এবং এই টুইস্টিং মোমেন্টের কারণে ইভেনচুয়ালি মানে আস্তে আস্তে পুরো বিল্ডিংটা আসলে ফেল করে। তো কলাম আসলে খুবই মানে ক্রিটিক্যাল একটা জিনিস বিল্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে একটা টাইট কলাম এবং একটা স্পাইরাল কলামের ক্ষেত্রে লোড ভার্সেস ডিফরমেশন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের রেফারেন্স আমি দিয়ে দিতে চাই। আমি এটা দেখাতে যাচ্ছি, এটা রেফারেন্স হচ্ছে আমাদের সেই বই, অর্থাৎ নাদিম হুসেনের বইয়ের এই যে অ্যাক্সিয়ালি লোডেড কলাম চ্যাপ্টার নাম্বার 10, এই চ্যাপ্টারের জাস্ট 2 থেকে 3টা পেজ পর এই যে এই ডায়াগ্রামটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো এখান থেকেই দেখাই যেহেতু টাইপ অবস্থায় আছে, ভালো মতো খেয়াল করি আমরা এখানে দুটো কার্ভ আছে, একটা হচ্ছে টাইট কলামের কার্ভ হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়ে এই যে আলটিমেট লোড পর্যন্ত পৌঁছানোর পরে হঠাৎ করে এটা নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, আর স্পাইরাল কলাম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সেম, এবং এখান থেকে দেখেন হালকা একটু নিচে নামছে এবং তারপরে আরেকটু উপরে উঠে দেন একটা হাইয়েস্ট পর্যায়ে যাচ্ছে, এবং এইটা কিন্তু এর থেকে হয়তো বা স্লাইড বেশি, এবং তারপরে সে এটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, আমরা এই ডায়াগ্রাম থেকে খুব সহজেই বুঝতে পারতেছি যে একটা টাইট কলাম এবং স্পাইরাল কলাম এই যে এ বিন্দু পর্যন্ত একই সেম বিহেভ করে, অর্থাৎ লোড এবং ডিফরমেশন একইভাবে হয়, এবং আলটিমেট লোড মানে সর্বোচ্চ লোডে পৌঁছার পর টাইট কলামটা হঠাৎ করে কিন্তু ভেঙে যায়। দেখেন এই লোড হঠাৎ করে কমে যাওয়া মানে হচ্ছে ভেঙে যাওয়া বা ফেইলার হওয়া, কিন্তু স্পাইরাল কলাম কিন্তু তা হয় না। এটা আলটিমেট লোডে যাওয়ার পরে এটা অনেকটা ডিফরমেশন হয়, অর্থাৎ ডান দিকে যাওয়া মানে হচ্ছে কি ডিফরমেশনটা বাড়ছে, এর অনেক ডিফরমেশন হয়, দেখেন হিউজ, এর অনেক ডিফরমেশন হওয়ার পর তারপর সে এক পর্যায়ে যে আরেকটু লোড সে নিতে পারে, এবং তারপর যে সে আসলে ভাঙে বা ফেল করে। সো আমরা এই গ্রাফ থেকে খুব সহজেই বুঝতে পারতেছি যেহেতু এক্স অক্ষ বরাবর ডিফরমেশন আছে এবং টাইট কলাম হচ্ছে মাত্র এই পর্যন্ত, আর স্পাইরাল কলাম হচ্ছে একদম এখান থেকে শুরু করে এতখানি, তাহলে কার ডিফরমেশন বেশি হয়? অবশ্যই স্পাইরাল কলামের ডিফরমেশন বেশি হয়, তাই না? জি স্যার। ওকে, আর যেহেতু ডিফরমেশন বেশি হয় ফেইলারের আগে, এর মানেই হচ্ছে স্পাইরাল কলামের ডাক্টিলিটি অনেক বেশি। ডাক্টিলিটি মানে নমনীয়তা, এবং ডাক্টিলিটি শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা পদার্থ ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত বেশি পরিমাণে বিকৃত হতে পারে, অর্থাৎ যত বেশি বিকৃত হওয়ার পর কোনো একটা পদার্থ ভাঙে তার ডাক্টিলিটি তত বেশি। এখন বলেন একটা কাঁচের গ্লাসের ডাক্টিলিটি বেশি হবে নাকি একটা চুইং গামের ডাক্টিলিটি বেশি হবে? চুইং গামের বেশি হবে স্যার। আসলে বলা আসলে লাগে না, এটা অবশ্যই চুইং গামের ডাক্টিলিটি অনেক বেশি। চুইং গামকে টানলে কি অনেক ডাক মানে বিকৃত হওয়ার পর তারপর সে ভাঙে বা ছিঁড়ে। আর কাঁচের গ্লাসের ডাক্টিলিটি বলতে গেলে 0, তাকে দেখবেন যে লোড অ্যাপ্লাই করবেন সে হঠাৎ করে ভেঙে যাবে। কাঁচের গ্লাসটা হচ্ছে একটা ব্রিটল ম্যাটেরিয়াল, ব্রিটল। কনক্রিটও একইভাবে কাঁচের গ্লাসের মতো একটা ব্রিটল পদার্থ। ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, আর এর বিপরীত হচ্ছে ডাকটাইল। স্টিল হচ্ছে একটা ডাকটাইল পদার্থ, এবং এর বিপরীত হবে কনক্রিট হচ্ছে একটা ব্রিটল পদার্থ বা ভঙ্গুর পদার্থ। এবং এই কারণে কনক্রিটের উপরে আমাদের ভরসা সবসময় কম, এটা একটু মনে রাখবেন সবাই। স্টিলের প্রতি আমাদের ভরসা যত বেশি তার তুলনায় কনক্রিটের প্রতি ভরসা অনেক কম। কনক্রিটকে আমরা সবসময় একটু ভয় পাবো, অর্থাৎ আমরা ভয় পাবো যে কনক্রিট ভেঙে গেলে অনেক বেশি সমস্যা আছে, কারণ কনক্রিট হচ্ছে ব্রিটল, এটা ভাঙার আগে কোনো ওয়ার্নিং দিবে না। কাঁচের গ্লাসের মতো হঠাৎ করে এটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে লোড ডিফরমেশন বিহেভিয়ার অফ টায়ার এন্ড স্পাইরাল কলাম ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, গ্রাফ থেকে আমরা দেখতে পারি যে
টাইট কলাম ফেলস সাডেনলি, মানে হঠাৎ করে ফেল করে আফটার রিচিং আলটিমেট লোড, হোয়াইল মানে যেখানে একটা স্পাইরাল কলাম অনেক বেশি পরিমাণে ডিফর্ম করে, ডিফর্ম অ্যাপ্রিসিয়াবলি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো ডিফর্ম করে, মানে অনেক বেশি পরিমাণে বিকৃত হয় বিফোর ফেইলার, মানে ভেঙে যাওয়ার আগে। তাহলে এটা সবাই একটু আয়ত্ত করবেন যে কেন স্পাইরাল কলাম টাইট কলামের থেকে বেশি সুবিধাজনক। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কলামের ক্ষেত্রে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই এর মান কেন বিম বা স্ল্যাবের তুলনায় অনেক কম হয়, এবং এইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি কেউ না বুঝেন তার মানে তার আসলে কলাম সম্পর্কে কোনো আইডিয়াই নাই। Why phi for columns is much lower than that for flexor and shear, মানে ফ্লেক্সার এবং শিয়ারের ক্ষেত্রে যে ফাই তার থেকে কেন কলামের ক্ষেত্রে ফাই কম। ফ্লেক্সার এবং শিয়ার সবাই জানি যে বিম এবং স্ল্যাব এর মধ্যে ফ্লেক্সার এবং শিয়ার তৈরি হয়, এবং ফ্লেক্সারের ক্ষেত্রে ফাই এর মান হচ্ছে কত 0.9, আমরা দেখে আসছি স্ল্যাব ডিজাইন করার সময়, এবং শিয়ারের ক্ষেত্রে হচ্ছে 0.7। আপনার ভয়েস একটু কম আসতেছে। আমরা স্ল্যাব ডিজাইনের সময় দেখে আসছি যে ফ্লেক্সারের ক্ষেত্রে ফাই এর মান হচ্ছে 0.9 আর শিয়ারের ক্ষেত্রে হচ্ছে ফাই এর মান 0.75। তো এখন আমরা জানবো যে এই ফ্লেক্সার এবং শিয়ারের তুলনায় আমরা কেন কলামের ক্ষেত্রে এত কম ফাই ব্যবহার করি, বা কেন কলামের ক্ষেত্রে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই এর মান এত কম, এটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। প্রথমে আমরা লিখছি যে phi for column is 0.65 for tight column, টাইট কলামের জন্য মাত্র 0.65 আর স্পাইরাল কলামের জন্য 0.75। it is much less than the phi for flexor and shear। আগে আমরা মেইন কথা আগে বললাম যে phi এর মান কত কত আমরা সেটা আগে দেখালাম, এরপরে বললাম দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে যে আমি একটু আগে যে কথা বললাম সবাই একটু রিমাইন্ড করেন যে আমরা আমাদের কনক্রিটের উপরে ভরসা সবসময় কম, আমরা সবসময় চাই যে কনক্রিটের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি বেশি রাখতে। এটাই হচ্ছে প্রধান কারণ। কারণ কলামের ক্ষেত্রে কলামের স্ট্রেংথ মেইনলি নির্ভর করে মানে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর। আমি আবার বলি, কলামের ক্ষেত্রে কলামের যে স্ট্রেংথ সেটা মেইনলি নির্ভর করে হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর, এবং আমরা সবাই জানি যে কনক্রিটের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি সবসময় অনেক বেশি রাখতে হবে, এবং সেই কারণে আমরা যাতে বেশি পরিমাণে সেফ সাইডে থাকি বা নিরাপদে থাকি সেই কারণে আমরা কলামের ক্ষেত্রে ফাই এর মানটা অনেক কম রাখবো। এখন বলতে পারেন যে ফাই এর মান কম হলেই যে আমরা সেফ সাইডে আসি, এটা আমরা আবার কিভাবে বুঝতে পারি, তাই না? এটাই আসলে কিভাবে আসে। আমি একটা মানে ইকুয়েশন দেখাবো, সবাই দেখেন তো যে ইকুয়েশনটা আর কি আগে দেখছেন কিনা কখনো। দেখছেন আগে? না স্যার। আচ্ছা, এটা না দেখলে অবশ্যই এইটা দেখছেন, ইউ সমান পাই ইনটু ইএন। জি স্যার, এটা দেখছি স্যার। দেখছেন তাই না? আচ্ছা, তো বেসিক্যালি এটাও যা এটাও তাই, মানে একই একই সমীকরণ, এর অর্থ একই। আর একইভাবে আমরা এই সমীকরণটা মনে হয় সবাই আমরা দেখছি তাই না, পাই ইনটু নমিনাল মোমেন্ট এম এন। স্যার আমরা এই লাস্টটাই দেখছি, উপরে দুইটা দেখি নাই। কোনটা দেখেন না, এটা আসলে আপনার সমস্যা আর কি, কারণ আপনার একটু আগে যে কোর্সে মানে এর আগের সেমিস্টারে যে কোর্সে পাস করে আসছেন আরসিসি 1, সেখানে অবশ্যই এই সমীকরণ ছিল, প্রথম সমীকরণ ছিল। শেয়ার চাপটাই জি স্যার। প্রথম ইয়ারেরটা লাস্টেরটা হচ্ছে ওই হ্যাঁ। মোমেন্টটা, হ্যাঁ, আর এই মাঝখানেরটা হচ্ছে কলামের অ্যাক্সিয়াল লোডার, যেটা অবশ্যই দেখছেন। এখন এবারে
দেখেন যে নমিনাল অর্থাৎ নমিনাল শিয়ার বা নমিনাল লোড বা নমিনাল মোমেন্ট তাকে যখন আমরা ফাই দ্বারা গুণ করি তখন আমরা পাই হচ্ছে ডিজাইন শিয়ার বা ডিজাইন মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট, তাই না? সবাই তো এইটা জানেন তো, তাই না, যে আমরা যখন একটা বিম বা একটা স্ল্যাব যখন ডিজাইন করি বা একটা কলাম যখন ডিজাইন করি তখন আমরা কোনটা ব্যবহার করি? আমরা কি এম ইউ ব্যবহার করব নাকি এম এন ব্যবহার করব বলেন তো? স্যার এমইউ আলটিমেটটা ইউজ করি আমরা। অবশ্যই এম ইউ। এবং কলাম ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে পি ইউ, এবং বিমের শিয়ার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব ভি ইউ। ঠিক আছে? এখন যদি তাই হয় তাহলে ধরেন যে সাপোজ কোনো একটা কলাম অরিজিনালি সে হচ্ছে এই পিএন পরিমাণ লোড সে ঠেকাতে পারে, সে রেজিস্ট করতে পারে। সাপোজ ধরেন যে পিএন এর ভ্যালু হচ্ছে সাপোজ 100, সেম 100 কিলোনিউটন লোড একটা কলাম ঠেকাতে পারে। ঠিক আছে? এখন আমরা ফায়ের মান কত বললাম? টাইট কলামের জন্য ফায়ের মান হচ্ছে কত? 0.65, 65 একের থেকে কম। এখন একের থেকে কম সংখ্যা দ্বারা যদি আমরা 100 কে গুণ দেই তাহলে 100 কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। ছোট হবে স্যার। ছোট হবে, এক্স্যাক্টলি। আমরা ধরে নিচ্ছি যে কলাম যদিও 100 কিলোমিটার লোড ঠেকাতে পারে, রেজিস্ট করতে পারে, কথার কথা, কিন্তু আমরা ডিজাইনের সময় ধরে নিব যে না, সে কখনোই 100 কিলোমিটার রেজিস্ট করতে পারে না, সে রেজিস্ট করতে পারে মাত্র 65 কিলোমিটার। 0.65 দিয়ে 100 কে গুণ করলে কত হবে? 65, 65। ধরে নিব যে সে মাত্র 65 কিলোমিটার এটা লোড সেফটির জন্য স্যার। এটা হচ্ছে সেফটি কলাম। সেফটি কেন আমরা নিচ্ছি এত বেশি পরিমাণে? এখন এই সেফটি আমরা কেন নিচ্ছি বেশি বেশি? কারণ কলামের স্ট্রেংথ মেইনলি নির্ভর করে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর, আর কনক্রিটের স্ট্রেংথের উপরে নির্ভর করে মানেই হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ সেফটি বেশি লাগবে। সো এইটাই হচ্ছে প্রধান কারণ। এই কারণেই কলামের ক্ষেত্রে ফায়ের মান অনেক বেশি হয়, আর বিমের ক্ষেত্রে ফায়ের মান অনেক, কলামের ক্ষেত্রে ফায়ের মান অনেক কম হয়, যাতে আমরা অনেক কম স্ট্রেংথ ডিজাইনে ব্যবহার করি। আর বিমের ক্ষেত্রে ফায়ের মান বেশি হয়, অর্থাৎ বিমের ক্ষেত্রে এত কমানোর দরকার নেই বা স্ল্যাবের ক্ষেত্রে এত কমানোর দরকার নেই, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এই কথাগুলো একটু দেখে নিয়ে নাকি, এখানে সব ইংলিশে লেখা আছে। অ্যাক্সিয়ালি লোডেড কলামের ক্ষেত্রে দ্য স্ট্রেংথ মেইনলি ডিপেন্ডস, মানে প্রধানত নির্ভর করে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট এর উপরে, whereas মানে যেইখানে কিনা স্ট্রেংথ অফ মেম্বারস ইন বেন্ডিং, অর্থাৎ বেন্ডিং মানে হচ্ছে বেন্ডিং কোথায় হয়? বিম বা স্ল্যাবে বেন্ডিং হয়। অর্থাৎ বিম বা স্ল্যাবের স্ট্রেংথ ডিপেন্ড করে হচ্ছে, মানে বিম বা স্ল্যাবের স্ট্রেংথ এই কনক্রিটের স্ট্রেংথের দ্বারা লেস এফেক্টেড, মানে কম কম প্রভাবিত হয়। ঠিক আছে? অর্থাৎ বিম বা স্ল্যাবের স্ট্রেংথের উপরে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের প্রভাব অনেক কম। সেই কারণে আমরা বিম স্ল্যাবের ক্ষেত্রে ফায়ের মান বেশি রাখতে পারি, বাট কলামের ক্ষেত্রে যেহেতু এই প্রভাবটা বেশি, তাই আমরা কলামের ক্ষেত্রে ফায়ের মানটা অবশ্যই কম রাখবো। ওকে, the concrete in column is subjected to more segregation than in the case of beam. তার মানে বিমের ক্ষেত্রে যে সেগ্রিগেশন হয় তার তুলনায় কলামের কনক্রিটের সেগ্রিগেশনটা বেশি হয়। বুঝা গেছে? সাবজেক্টেড টু মোর সেগ্রিগেশন, সাবজেক্টেড টু মোর সেগ্রিগেশন, তার মানে সেগ্রিগেশন বেশি হয়। সেগ্রিগেশন মানে কি? কনক্রিট থেকে অ্যাগ্রিগেট আলাদা হয়ে যাওয়া, তাই না? ওকে, তাহলে যেহেতু সেগ্রিগেশন বেশি হয় তার মানে কি কনক্রিট ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এবং সেই কারণে আমরা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর আমরা একটু কম রাখি কলামের ক্ষেত্রে। আচ্ছা, এবং সবচেয়ে যে বড় যে ইস্যু আমি একটু আগে বলছি, যে একটা কলামের যে ফেইলার, এটা একটা বিমের ফেইলার থেকে অনেক বেশি পরিমাণ ক্রিটিক্যাল বা অনেক বেশি বিপজ্জনক। এখানে ক্রিটিক্যাল মানে জটিল না, ক্রিটিক্যাল মানে বিপজ্জনক। যেহেতু বিপজ্জনক বেশি কলাম, তাই আমরা কলামের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখি এবং ফায়ের মান কম রাখি। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আর কি একটু 5 মিনিট ব্রেক দিতে যাচ্ছি। সবাই মিটিং এ থাকেন, মিটিং থেকে যাবেন না কেউ। কিছু ইনফরমেশন, যেমন
কলামের যে মেইন স্টিল বা যে লংগিটিউডিনাল স্টিল তার পার্সেন্টেজ হচ্ছে 1%। অর্থাৎ ধরুন যে একটা কলামের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে সাপোজ 100 ইঞ্চি স্কোয়ার, তাহলে সেখানে মিনিমাম 1% মানে 1 ইঞ্চি স্কোয়ার স্টিল সেখানে দিতেই হবে। এখানে কিন্তু মেইন স্টিলের কথা বলা হচ্ছে। কলামের মেইন স্টিল মানে হচ্ছে লংগিটিউডিনাল স্টিল, কারণ মেইন স্টিল কি দৈর্ঘ্য বরাবর থাকে বা ভার্টিক্যাল বরাবর থাকে, তাই না? আর দৈর্ঘ্য বরাবর যে স্টিল থাকে তাকে বলা হয় লংগিটিউডিনাল স্টিল। আচ্ছা, এবং ম্যাক্সিমাম দিতে পারবো হচ্ছে 8%। 8% অফ দ্য ক্রস এরিয়া অফ দ্য সেকশন। সেকশন মানে ক্রস সেকশন, মানে ক্রস সেকশনের সর্বোচ্চ 8% স্টিল আমরা দিতে পারবো এবং সর্বনিম্ন 1% দিতে হবে। স্যার কথাটা বুঝলাম না, মানে টোটাল কলামের 1% স্টিল দিতে হবে সেটা? টোটাল কলামের ক্রস সেকশনের 1% এবং 8%, ঠিক আছে? যে এখানে বলাই আছে যে 8% অফ দ্য ক্রস এরিয়া অফ সেকশন। এই জিনিসগুলো মানে পড়া শিখতে হবে, এই জিনিসগুলো পড়ে একটু বুঝতে হবে। এখানে বলছে 8% অফ দ্য গ্রস এরিয়া অফ সেকশন মানে কি? গ্রস এরিয়া অফ সেকশন মানে সেকশনের গ্রস এরিয়ার 8%। ক্রস এরিয়া মানে ধরেন যে কোনো একটা কলামের ধরেন যে ক্রস সেকশন হচ্ছে 10/12, ঠিক আছে? 10/12 মানে কি 120 ইঞ্চি স্কোয়ার। তাহলে তার 8% স্টিল সর্বোচ্চ দিতে পারবো এরকম। এই দুটো সংখ্যা একটু মাথায় রাখবো, 1% আর 8%। স্যার এমনি প্র্যাকটিক্যালি মানে ফিল্ডে কত পার্সেন্ট দিয়ে করা হয়? সাধারণত 3 থেকে 4%-এর মধ্যেই রাখা হয় আর কি। আর যদি বেশি টল বিল্ডিং হয়, টল বিল্ডিং এর ক্ষেত্রে যে গ্রাউন্ড ফ্লোরের যে কলামগুলো থাকে, গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর মানে নিচের দিকের কলামের ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে স্টিল অনেক বেশি লাগে। তখন 7%, 8% স্টিল তখন দেওয়া হয় আর কি। এছাড়া নর্মাল সিচুয়েশনে 4%, 3.5%, 4% এরকম থাকে আর কি, এর আশেপাশে। জি স্যার। স্যার এছাড়া 1% অথবা 8% এছাড়া কিভাবে হবে? ইঞ্চিতে হবে না কেজিতে হবে? অবশ্যই ইঞ্চি স্কোয়ারে। স্টিল কিভাবে দিতে হয়? ইঞ্চি স্কোয়ারে না, ইঞ্চি স্কোয়ারে। at least 4 bars are required. At least মানে মিনিমাম, at least মানে কমপক্ষে, কমপক্ষে 4টা বার লাগবে একটা প্লায়েড সার্কুলার এবং রেক্ট্যাঙ্গুলার কলামের জন্য, ঠিক আছে? অর্থাৎ টাইট কলাম কিন্তু শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার হয় তাই কিন্তু না, একটা টাইট কলাম কিন্তু সার্কুলারও হতে পারে। এটা আসলে অনেকে হয়তো বা জানে না বা বুঝে না। টাইট কলাম কিন্তু সার্কুলার হতে পারে, মানে সার্কুলার মানে যে স্পাইরাল কলাম তা কিন্তু না। তো টাইট, সার্কুলার এবং রেক্ট্যাঙ্গুলার কলামের ক্ষেত্রে মেম্বার মানে হচ্ছে কলাম, কলামের ক্ষেত্রে মিনিমাম 4টা বার অবশ্যই দিতে হবে, মানে 4 কোণায় 4টা বার। এবং যদি স্পাইরাল কলাম হয় তাহলে মিনিমাম দিতে হবে 6টা বার। 6 bars are needed for circular column enclosed by spiral. Circular column enclosed by spiral. Enclosed by মানে হচ্ছে আবদ্ধ, মানে স্পাইরাল দ্বারা আবদ্ধ। আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোন কোন কলামে কতগুলো বার লাগবে, ঠিক আছে? 4টা আর 6টা, মানে এটা হচ্ছে মিনিমাম। এর থেকে বেশি আমরা অবশ্যই দিতে পারবো, আর এর থেকে কম দিলে হবে না। কলামের ক্ষেত্রে মিনিমাম কনক্রিট কভার হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে? মাথায় রাখবেন। এখন অ্যানাদার নেসেসারি ইনফরমেশন যে টাই বার ফর কলাম মাস্ট হ্যাভ এ মিনিমাম ডায়ামিটার অফ 3/8 ইঞ্চি to enclose longitudinal bars of number 10 or smaller size. এইটুকু আগে বুঝেন। টাই বার ফর কলাম মাস্ট হ্যাভ এ মিনিমাম ডায়ামিটার এত ইঞ্চি, অর্থাৎ একটা কলামের টাই বারের সর্বনিম্ন যে ব্যাস বা ডায়ামিটার সেটা অবশ্যই 3/8 ইঞ্চি হতে হবে। 3/8 ইঞ্চি মানে আমরা সবাই জানি যে নাম্বার 3 বার। 3/8 ইঞ্চি হতে হবে কেন? যখন আমরা লংগিটিউডিনাল বার 10 নাম্বার বা তার থেকে ছোট বারকে যখন আমরা এনক্লোজ করব, এনক্লোজ মানে হচ্ছে আবদ্ধ করা, ঠিক আছে? তাহলে টু এনক্লোজ মানে কি? আবদ্ধ করতে। অর্থাৎ 10 নাম্বার বা তার থেকে ছোট সাইজের লংগিটিউডিনাল বারকে আবদ্ধ করতে
টাই বারের মিনিমাম ডায়ামিটার হতে হবে 3/8 ইঞ্চি এবং অ্যান্ড এ মিনিমাম ডায়ামিটার অফ হাফ ইঞ্চি, মানে মিনিমাম ডায়ামিটার হাফ ইঞ্চি হওয়া লাগবে কিসের জন্য? ফর লার্জার ডায়ামিটার অফ মেম্বার। মেম্বারের ডায়ামিটার যদি 10 নাম্বার থেকেও আরো বড় হয় তখন আবার টাই বারের ডায়ামিটার হতে হবে সর্বনিম্ন হাফ ইঞ্চি। বুঝা গেছে? তাহলে এখন ধরেন যে আমাদের ফিল্ডে কোনো একটা কলামকে আমরা কাস্টিং করছি, দেখা যাচ্ছে সেই কলামের যে মেম্বার, সেই মেম্বার হচ্ছে সাপোজ 11 নাম্বার বার। মেইন বার মানে কিন্তু লংগিটিউডিনাল বার, বারবার বলছি লংগিটিউডিনাল বার আর মেইন বার একই কথা। দেখা যাচ্ছে সেই কলামের লংগিটিউডিনাল বার হচ্ছে সাপোজ 11 নাম্বার বার। তাহলে বলেন তো যে ওই কলামে আমরা কত ডায়ামিটারের টাই বার ব্যবহার করব? হাফ ইঞ্চি। অবশ্যই হাফ ইঞ্চি। আমরা হাফ ইঞ্চি থেকে বেশি করতে পারি, বাট মিনিমাম হাফ ইঞ্চি করতে হবে। হাফ ইঞ্চি নিচে আমরা করতে পারবো না। যদি হাফ ইঞ্চি নিচে ব্যবহার করি তার মানে আমরা এসিআই কোডকে অমান্য করলাম। জি স্যার। এখন ধরেন যে যদি নাম্বার 10 হয়, নাম্বার 10 হইলে আমরা 3/8 ইঞ্চি ব্যবহার করতে পারবো, বা নাম্বার 7, 8, 9, 10 হলে আমরা 3/8 ইঞ্চি নিতে পারবো। এটা হচ্ছে মিনিমাম, এর থেকে বেশি নেওয়া যাবে, সমস্যা নেই। আর এই কথা আমরা একটু আগে বলছি, আমি আবারও দেখাইছি, যেহেতু বেশি গুরুত্বপূর্ণ তাই বারবার দেখাচ্ছি। ডায়েট কলামের ক্ষেত্রে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাইয়ের মান 0.65 আর স্পাইরালের ক্ষেত্রে হচ্ছে 0.75। এখন একটা জিনিস একটু খেয়াল করেন যে স্পাইরাল কলামের ক্ষেত্রে ফাইয়ের মানটা কিন্তু বেশি, তাই না? জি স্যার। ফাইয়ের মান কখন কম হয় বেশি হয় এই জিনিসগুলো কিন্তু আমি ব্রেক নেওয়ার আগে বলছিলাম। তাহলে এখন আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ধরেন যে স্পাইরাল কলামের ক্ষেত্রে আমরা ফাইয়ের মান নিচ্ছি 0.75। তার মানে কি স্পাইরাল কলামের ক্ষেত্রে আমরা ডিজাইনে একটু বেশি স্ট্রেংথ ব্যবহার করছি। টাইট কলামের ক্ষেত্রে যে স্ট্রেংথ ব্যবহার করছিলাম স্পাইরালের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে স্পাইরাল কলামের লোড ক্যাপাসিটি একটু বেশি এবং স্পাইরাল কলাম অনেক বেশি পরিমাণ ডাক্টাইল। সেই কারণে আমরা এখানে স্পাইরাল কলামের ক্ষেত্রে ফাইয়ের মান একটু বেশি রাখতে পারি, সরি ফাইয়ের মানটা একটু বেশি আমরা রাখতে পারি। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে স্টিল রেশিও রো জি বলা হয়, এটা হচ্ছে রো, এটা কিন্তু পি না, একটা গ্রিক অ্যালফাবেট রো। রো জি মাস্ট বি এই যে লেস দ্যান ইকুয়াল 8% এন্ড গ্রেটার দ্যান ইকুয়াল 1%। ওই যে মিনিমাম আর ম্যাক্সিমামের যে শর্ত ছিল ওইটা আমি জাস্ট এখানে আরেকবার দেখাচ্ছি। এখন ক্লিয়ার স্পেসিং অফ টাই, দিস ইজ অ্যানাদার থিং। টাই বারের মধ্যে যে ক্লিয়ার স্পেসিং, অ্যাকচুয়ালি সেন্টার টু সেন্টার স্পেসিং আমরা একটু পর আলোচনা করব, আগে আমরা জানবো হচ্ছে ক্লিয়ার স্পেসিং। আচ্ছা, সবাই কি জানেন যে ক্লিয়ার স্পেসিং মানে কি? জাস্ট একটা বারের ভেতর থেকে আরেকটা বারের ভেতর পর্যন্ত যে দূরত্ব সেটা। সেই ক্লিয়ার স্পেসিং মিনিমাম কত হতে হবে? 4/3 টাইমস দ্য নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট। অর্থাৎ আমরা ধরেন যে সাপোজ আমরা কলামে ব্যবহার করছি হচ্ছে 20 মিলিমিটার সাইজের কোর্স অ্যাগ্রিগেট, ঠিক আছে? সাপোজ, তাহলে ওই 20 মিলিমিটারকে 4/3 দিয়ে গুণ করতে হবে এবং গুণ করে আমরা যেটা পাবো ওই টাই বারের স্পেসিং মিনিমাম অত হতে হবে, ওর থেকে কম আমরা রাখতে পারবো না। এখন এটা বুঝতেই পারছেন আশা করি যে যদি আমরা বেশি কম রাখি টাই বারের স্পেসিং তাহলে কিন্তু কলামের মধ্যে কিন্তু আসলে কনক্রিট ঢুকতে পারবে না, তাই না? কলামের মধ্যে ঢুকতে যায় ওই যে কোর্স অ্যাগ্রিগেট গুলো হয়তো বা বেঁধে যাবে বা বাধা পাবে। কোর্স অ্যাগ্রিগেটের সাইজকে আমরা 4/3 মানে হচ্ছে 1.33 দিয়ে গুণ করলে যা পাবো সেটা রাখতে হবে মিনিমাম ক্লিয়ার স্পেসিং। তার থেকে বেশি হতে পারে বাট এর থেকে কম হওয়া যাবে না। তো কলাম সম্পর্কে বেশ কয়েকটি ইনফরমেশন আমরা জানলাম। স্যার আরেকবার বলবেন ক্লিয়ার স্পেসিং? ঠিক আছে, বলতেছি। ড্র করে আর কি দেখাই। ধরেন যে এই হচ্ছে একটা কলাম, সাইড থেকে আমরা দেখছি। ধরেন যে এইটা একটা টাই বার, তারপর এইটা হচ্ছে আরেকটা টাই বার,
আছে, এইটা একটা টাই বার। এখন দুইটা টাই বারের মধ্যে ক্লিয়ার স্পেসিং। ক্লিয়ার স্পেসিং মানে হচ্ছে এই যে এই ডিসটেন্সটা, এই যে এখান থেকে এতটুকু, একটা বারের ভেতর থেকে আরেকটা বারের ভেতর পর্যন্ত এই ডিসটেন্সটা সর্বনিম্ন একটা মানে মাপকাঠি দেওয়া আছে। এই ডিসটেন্সটা সর্বনিম্ন কত হতে হবে? ধরেন যে এই কলামে আমরা যে সাইজের কোর্স অ্যাগ্রিগেট আমরা ব্যবহার করব, দেখা যাচ্ছে আমরা সাপোজ 20 মিলিমিটার সাইজের কোর্স অ্যাগ্রিগেট আমরা ব্যবহার করছি, মানে নমিনাল ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 20 মিলিমিটার। তাহলে ওই ম্যাক্সিমাম সাইজকে আমরা গুণ করব হচ্ছে 4/3 দিয়ে। ঠিক আছে, 4/3 দিয়ে গুণ করার পর যেটা পাবো, এই ক্লিয়ার স্পেসিং মিনিমাম কতটুকু হতে হবে, বুঝতে পারছেন? স্যার অনেক সময় দেখা যায় যে আমাদের কলামের যে সাইজ থাকে আর রডের যে পরিমাণ থাকে আর কি নস স্যার, ওগুলা প্লেসমেন্ট করতে গিয়ে স্যার এইটা আমরা স্পেসিংটা ওইভাবে রাখতে পারি না স্যার। এটা অল্টারনেট কি আছে স্যার, অন্য কোনো ওয়ে আছে? আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন যে আমি কোন স্পেসিং এর কথা বলছি? এটা কিন্তু মেন বারের স্পেসিং না, এটা হচ্ছে টাই বারের স্পেসিং। ঠিক আছে, এটা সরাসরি মানে ডিজাইনে লেখা থাকে যে টাই বার @ এত ইঞ্চি সেন্টার টু সেন্টার এভাবে বসবে। আপনি যেটা বললেন যে নস, নস মানে কি? এইটা হচ্ছে একটা কলামের ক্রস সেকশন। আমরা এই ক্রস সেকশনে আমরা কতগুলো বার বসাবো, তাই না? সেইটাই হচ্ছে নস। নস দ্বারা তো মনে হয় আমাদের সংখ্যাগুলো বুঝে যায় কয়টা রড হ্যাঁ, হবে। কয়টা নাম্বার, হ্যাঁ সেইটাই। এবং এইটা আমরা সাধারণত মেন বারের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? টাই বারের জি ক্ষেত্রে তো আর নস কখনো আসে না, টাই বারের ক্ষেত্রে আসে হচ্ছে স্পেসিং। দুটার পার্থক্য কি বুঝতে পারছেন? জি স্যার, তো স্পেসিং স্যার আমরা এগ্রিগেটের সাইজের আপনার 3/4 গুণ দূরত্ব পর্যন্ত দিতে পারবো এর 3/4 না, 4/3। 4/3 স্যার। মানে অ্যাগ্রিগেটের সাইজকে 4/3 দিয়ে গুণ করার পর যেটা পাবো স্পেসিং মিনিমাম ততটুকু হতে হবে, তার থেকে কম স্পেসিং দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তার থেকে জি কম দিলে কি হবে? কারণ সেক্ষেত্রে এই কনক্রিটটা এই কলামের যে মানে টাইবারের ভেতরে ঢুকতে পারবে না, বুঝতে পারছেন? স্যার মিনিমাম যদি এটা হয় তাহলে ম্যাক্সিমাম একটা পয়েন্ট আছে তো অবশ্যই স্যার, কারণ আবার দেখা গেল যে অনেক দূরে দূরে দিলাম সেই ক্ষেত্রে তো স্যার ওইটা স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব অবশ্যই আছে। মিনিমাম যখন আছে ম্যাক্সিমাম আছে, আমি আস্তে আস্তে বলবো, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে ধরেন যে এইটা হচ্ছে একটা কলামের টপ টপ ভিউ। এই যে ধরেন যে এই যে মাঝখানে যে জায়গাটা থাকে না, এই যে এই জায়গাটুকুকে আমরা বলি হচ্ছে কলামের কোর, CORE, কোর। এই কোরের মধ্যে যাতে কনক্রিটটা ভালো মতো ঢুকতে পারে সেই কারণে আমরা টাইবারের স্পেসিং একটা মিনিমাম একটা লিমিট আমরা সেট করে দিয়েছি, মানে এসিআই কোড দিয়েছে। এইটাকে কি বলা হয়? এই মাঝখানের অংশকে বলা হয় হচ্ছে কোর, একটা কলামের কোর অংশ বা CORE, কোর অফ কলাম। তো এখন আমরা একটা ছোট এক্সাম্পল দেখব যে কোশ্চেন করছেন যে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারবে। ঠিক আছে, তো স্পেসিং এর আমি আগের থেকে একটু অ্যান্সার দিয়ে রাখি। স্পেসিং এর তিনটা শর্ত আছে, হ্যাঁ, যে 1 2 3, এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেইটা হতে হবে স্পেসিং। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে স্পেসিং এর যে তিনটা শর্ত আছে বা যে তিনটা ক্রাইটেরিয়া আছে, ওই তিনটা ক্রাইটেরিয়া থেকে আমরা যে স্পেসিং পাবো তার থেকে বেশি স্পেসিং আমরা দিতে পারবো না, এবং এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং। ঠিক আছে, জি স্যার ম্যাক্সিমাম স্পেসিং ওইভাবে নির্দিষ্ট না যে কোর্স অ্যাগ্রিগেটের সাইজের সঙ্গে রিলেটেড না, এটা হচ্ছে তিনটা ক্রাইটেরিয়ার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, যেটা এটা কম হবে সেটা ম্যাক্সিমাম হিসেবে এর থেকে বেশি দেওয়া যাবে না। এটা আমি এই অঙ্কের লাস্টে দেখাবো। আচ্ছা, তো এখন দেখেন, ডিটারমিন দ্য অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড। একটা কলামের ডিজাইন লোড বের করতে হবে। অর্থাৎ আমি একটু আগে যে সমীকরণগুলো দেখাইলাম যে PU সমান 5PN, এখন ওই PUটা বের করতে হবে, অর্থাৎ আলটিমেট লোড। আলটিমেট লোড মানেই হচ্ছে ডিজাইন লোড, সবাই মাথায় রাখবেন। বা আমরা এটাকে বলতে পারি অ্যালাউয়েবল ডিজাইন লোড বা অ্যালাউয়েবল লোড, সব একই কথা। তাহলে একটা কলামের অ্যালাউয়েবল লোড বের করতে হবে। কলামের ডাইমেনশন দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চি স্কোয়ার, তার মানে 12/12 ইঞ্চি। শর্ট টাইট কলাম, এই যে টাইট, এই কথাগুলো ভালো মতো খেয়াল করতে হবে। কোশ্চেনটা একটু খেয়াল করে, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে আর কি। স্যার রেইনফোর্সড উইথ 4 নাম্বার 9 বারস, অর্থাৎ 4টা 9 নাম্বার বার দ্বারা এটাকে রেইনফোর্স করা আছে বা শক্তিশালী করা আছে।
এটা অবশ্যই মেম্বার, যেহেতু সরাসরি নস বা নাম্বার হিসেবে উল্লেখ আছে, তার মানে এটা অবশ্যই মেম্বারের সংখ্যা। 4টা 9 নাম্বার বার। টাইস আর নাম্বার 3 স্পেসড এট 12 ইঞ্চি, তার মানে টাই বার হচ্ছে নাম্বার 3 টাই বার এবং সেটাকে 12 ইঞ্চি পর পর স্পেসিং দেওয়া আছে। ইউজ এফসি প্রাইম হচ্ছে 4 psi এন্ড এফওয়াই হচ্ছে 60 psi। অর্থাৎ এফসি প্রাইমকে আমরা কি বলতে পারি কথায়, যে সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ, সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট। আবার এফওয়াই কে কি বলতে পারি, ইল্ড স্ট্রেস অফ স্টিল বা ইল্ড স্ট্রেংথ অফ স্টিল। পরীক্ষায় কিন্তু এগুলার মানে সিম্বল হিসেবে দেওয়া নাও থাকতে পারে, এগুলা হয়তো কথাই বলা থাকবে যে হিয়ার সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ ইকুয়াল টু 4 psi বা ইল্ড স্ট্রেংথ সমান 60 psi। সিম্বলগুলো একটু বুঝতে হবে আর কি। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা কলামের অ্যাক্সিয়াল লোড বের করতে পারি, বা আমরা কিভাবে বের করতে পারি যে ওই কলামটা সর্বোচ্চ কত লোড নিতে পারবে, বা এবং আমরা ডিজাইনে সর্বোচ্চ কত লোড আমরা ব্যবহার করতে পারবো, সেটা আমরা বের করা শিখব। তো এখন দুইটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আগে আমাদেরকে বুঝতে হবে। টাইট কলামের জন্য একরকম ফর্মুলা, আর স্পাইরাল কলামের জন্য ফর্মুলা হচ্ছে আরেক রকম। ঠিক আছে, স্পাইরাল কলামের ফর্মুলা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি এখন দেখাবো হচ্ছে টাইট কলামের যে ফর্মুলা সেটা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যে দুটো ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, অর দিয়ে নাম্বার 1 নাম্বার 2, এই দুটো ফর্মুলা একই ফর্মুলা, শুধুমাত্র দুইটা ফর্মুলা মানে দুই একটা সিম্বল একটু আলাদা আর কি। মানে দেখা যাচ্ছে এখান থেকে একটা জিনিস কমন নিয়ে যদি আমি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলা পাবো, আবার এখান থেকে এই ফর্মুলা বের করা সম্ভব। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা দুইটা সিচুয়েশনে ব্যবহার করি। আজকে আমরা ব্যবহার করব হচ্ছে মেইনলি নাম্বার 1, কলামের অ্যাক্সিয়াল লোড ব্যবহার করতে আমরা মেইনলি এই প্রথম সমীকরণটা ব্যবহার করব। আর পরবর্তী দিন যখন কলাম ডিজাইন করা শেখাবো আমি, তখন আমরা দেখব কিভাবে নাম্বার 2 আমরা ব্যবহার করব। ডিজাইনের জন্য নাম্বার 2 আর লোড বের করার জন্য হচ্ছে নাম্বার 1। তো এখানে দেখেন যে এজি দেওয়া আছে, এজি মানে হচ্ছে গ্রস কনক্রিট এরিয়া বা গ্রস এরিয়া অফ ক্রস সেকশন। ক্রস এরিয়া মানে হচ্ছে টোটাল এরিয়া। তাহলে যেহেতু 12 বাই 12 ইঞ্চি কলাম, তাহলে ক্রস এরিয়া হচ্ছে 12 বাই 12 মানে 144 ইঞ্চি স্কয়ার বা বর্গ ইঞ্চি। স্টিলের এরিয়া এখানে দেওয়া আছে 4টা 9 নাম্বার বার আছে। আমরা জানি যে 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কয়ার, এই জন্য 4 দ্বারা গুণ করে মোট হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেহেতু টাইট কলাম দেওয়া আছে, তাহলে আমরা ফাই নিলাম কত, মানে ফাই কত নিব, ফাই নিব হচ্ছে 0.65। তাহলে এখন আমরা কিছু না, জাস্ট নাম্বার 1 সমীকরণে যদি মানগুলো আমরা বসাই দিই, তাহলে আমরা এই কলামের অ্যালাউবল লোড পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট এই সমীকরণে এই মানগুলো বসাই দেওয়া লাগবে। এখন এইখানে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলফা। আলফাকে বলা হয় ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর। এই ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর টাইট কলামের জন্য হচ্ছে 0.8 এবং স্পাইরাল কলামের জন্য 0.85। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর কেন আসে? আমরা না হয় ফাই বুঝি, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই না হয় আমরা বুঝলাম যে নমিনাল স্ট্রেংথকে কমায় নেওয়ার জন্য আমরা ফাই ব্যবহার করি। জি স্যার। তো আলফা কেন আসবে? এর কারণটা আমি ক্লাসে শুরুতে বলছিলাম যে বাস্তব জীবনে কোনো কলামই আসলে অ্যাক্সিয়ালি লোডেড কলাম হয় না। বাস্তব জীবনে প্রত্যেকটা কলামে কম বেশি ইসেন্ট্রিসিটি অবশ্যই থাকবে, এবং যদি ইসেন্ট্রিসিটি থাকে তাহলে কি লোড ক্যাপাসিটি বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ ইসেন্ট্রিসিটি মানেই হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, আর যখনই ইসেন্ট্রিসিটি আসবে তখনই লোডের সঙ্গে সঙ্গে মোমেন্টও আসবে, আর মোমেন্ট আসা মানেই হচ্ছে কলামের লোড ক্যাপাসিটি কমবে। ঠিক আছে? জি স্যার। Yes, sir. এবং যেহেতু লোড ক্যাপাসিটি কমবে, তাই আমরা শুধু ফাই দ্বারা গুণ করে আমরা শুধুমাত্র ফাই দ্বারা গুণ করে আমরা স্ট্রেংথটাকে ফাইনালাইজ করব না, আমরা তাকে আবারও আলফা দ্বারা গুণ করব। তারপরে আমরা এটাকে ডিজাইন স্ট্রেংথ নিতে পারি। অর্থাৎ দুইবার কমাতে হবে, একবার ফাই দ্বারা গুণ করে আমরা কমাবো, আর একবার আলফা দ্বারা গুণ করে আমরা কমাবো।
দেখেন ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা হচ্ছে নমিনাল লোড বা পিএন, এটা একটু বলার অপেক্ষা রাখে না। এই যে পিইউ সমান 5 পিএন, তাহলে পিএনটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা, ঠিক আছে। এবং এর সঙ্গে আলফা গুণ করলে আমরা পাই হচ্ছে পিএন, সরি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তাকে আমরা আলফা দ্বারা গুণ করলে পাই হচ্ছে পিএন। এখন আর কোনো সমস্যা নেই, আমরা জাস্ট প্রত্যেকটা ভ্যালু এখানে বসাই দিলাম। এখানে সবকিছু দেওয়া আছে, যে ক্রস সেকশনাল এরিয়া, তারপর স্টিলের এরিয়া আমরা বের করলাম। বসানোর পর আমরা পেলাম হচ্ছে 372 কিলো পাউন্ড বা কিপস। অর্থাৎ এই কলামটা আমরা ধরে নিব যে এই কলামটা যখন ডিজাইন করব তখন আমরা ধরে নিব যে এই কলামটা 372 কিপস লোড নিতে পারে, ঠিক আছে। জি স্যার। এই কলামটা 372 কিপস লোড রেজিস্ট করতে পারে, মানে কম্প্রেসিভ লোড আর কি, ভার্টিক্যাল লোড, মানে বিম থেকে যে লোড আসে সেই লোড। আচ্ছা, এখন অঙ্ক বলতে গেলে এখানেই শেষ, এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে জাস্ট অ্যাজ এ ফর্মালিটি দুই তিনটা জিনিস এখানে চেক করতে হবে। এখানে চেক করতে হবে স্টিল পার্সেন্টেজ ঠিক আছে কিনা, আর হচ্ছে টাই বারের স্পেসিং ঠিক আছে কিনা, ঠিক আছে। তো স্টিল পার্সেন্টেজ হচ্ছে রো জি। এখন আমরা সবাই জানি যে স্টিল রেশিও হচ্ছে এএসটি বাই এজি, বা স্টিলের এরিয়া ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে স্টিল রেশিওকে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব স্টিল পার্সেন্টেজ। তাহলে আমরা মানগুলো বসানোর পর আমরা স্টিল পার্সেন্টেজ কত পাইলাম, 2.78%। এটা আমরা দেখেই বুঝতে পারছি 1% থেকে বড়, আবার 8% থেকে ছোট, মানে মিনিমাম থেকে বেশি আছে এবং ম্যাক্সিমাম থেকে কম আছে, তার মানে এটা ওকে। জি স্যার। যদি এখানে কম বেশি থাকতো আমরা জাস্ট এখানে বলতাম যে স্টিল শুড বি ইনক্রিজড অথবা স্টিল শুড বি ডিক্রিজড, কমানো বা বাড়ানো উচিত। এটা শুধুমাত্র আমরা মানে দেখায়, চেকটা হচ্ছে দেখানোর জন্য আর কি, ঠিক আছে। যদিও এখানে চেক করতে বলা হয় না, তারপরে আমরা অবশ্যই চেক করে দেখাই দিব, মানে এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, তাই দেখাতে হবে। এখন চেক টাই স্পেসিং। মিনিমাম টাই ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি। টাই বারের ডায়ামিটার এখানে কত, 3/8 ইঞ্চি হতে হবে। এর কারণ কি, কারণ আমি একটু আগে বলে আসছিলাম অঙ্ক শুরু করার আগে যে মেন বার যদি নাম্বার 10 বা তার থেকে ছোট হয় তাহলে টাই বার হতে হবে মিনিমাম 3 নাম্বার বার। তাহলে এখানে মেন বার কয় নাম্বার আছে, মেন বার হচ্ছে 9 নাম্বার, তাহলে এখানে টাই বার কত হতে হবে, মিনিমাম 3 নাম্বার বার। তাহলে কি অঙ্কে কি দেওয়া আছে, টাই বার নাম্বার 3, তার মানে এটা ঠিক আছে, তাই না। এখন আমরা দেখবো যে স্পেসিং ঠিক আছে কিনা। টাই বারের স্পেসিং এর 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে 48, এইগুলো কিন্তু কনস্ট্যান্ট, 48 তারপরে 16 এগুলো কনস্ট্যান্ট। তাহলে 48 ইনটু টাই বার ডায়ামিটার, টাই বারের ডায়ামিটার কত, 3/8 ইঞ্চি, নাম্বার 3 মানে 3/8 ইঞ্চি ডায়া। তাহলে গুণ দিয়ে আমরা পাইলাম 18 ইঞ্চি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে 16 ইনটু মেন বার ডায়ামিটার, মেন বারের ডায়ামিটার কত হবে, 9/8 ইঞ্চি, কারণ মেন বার হচ্ছে 9 নাম্বার বার, যত নাম্বার বার তত ডিভাইডেড বাই 8 ইঞ্চি, 18 ইঞ্চি। এবং 3 নম্বর শর্ত হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন, মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে কলাম ডাইমেনশন সেইটা। তাহলে লিস্ট কলাম ডাইমেনশন কি হবে, এখানে কলামের সাইজ কত, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ক্রস সেকশনাল সাইজ কত, ডাইমেনশন কত, 12/12। তাহলে এখানে ক্ষুদ্রতম বলতে ওই 12ই আমরা বুঝবো, তাই না, তাহলে 12 ইঞ্চি। এখন এই 3টা শর্তের মধ্যে, এই 3টা সংখ্যার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেইটা আমাদেরকে স্পেসিং হিসেবে নিতে হবে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 12, তাই আমাদের স্পেসিং কত হবে, 12 ইঞ্চি হবে। এবং অঙ্কে দেওয়া আছে কত, অঙ্কে দেওয়াও আছে হচ্ছে 12 ইঞ্চি। এবং এটা কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা হয়তো বা এখানে আমি লিখি নাই, এটা কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা কিন্তু ক্লিয়ার স্পেসিং না। ক্লিয়ার স্পেসিং হচ্ছে ওই যে আপনার হচ্ছে অ্যাগ্রিগেটের সাইজকে 4/3 দ্বারা গুণ করার পর, ওইটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং। আর সেন্টার টু সেন্টার স্পেসিং হচ্ছে এই 3টা শর্ত থেকে আমরা পাই, ঠিক আছে। স্যার এইখানে যে প্রথম শর্তটা আছে 48 ইনটু টাই বা ডায়ামিটার, এটা হচ্ছে ওই যে 3/8 টা তো মানে চেঞ্জ হবে না স্যার, যদি 10 বার মানে বারের সাইজ যদি 10 এর বেশি হয়, 10 নাম্বার বারের সাথে একটা কন্ডিশন বলছিলেন না, হাফ ইঞ্চি হবে যে, তখন হাফ ইঞ্চি হবে এখানে, মানে টাই বারের ডায়ামিটার আমাদের কলামে যত আছে তত হবে এখানে, ঠিক আছে। জি স্যার সেটাই। হ্যাঁ,
কারণ আমাদের কলামে যদি মেন বার থাকে হচ্ছে 11 নাম্বার বার, তখন এখানে 11/8 হবে। জি স্যার। কলামে যেটা দেওয়া হয়েছে অবশ্যই ওইটা, অন্য কোনো বার না, তাই না? জি স্যার। কলামে যেটা দেওয়া হয়েছে ওইটা। আচ্ছা, এখন ধরেন যে কলামের ক্রস সেকশনাল এরিয়া যদি এরকম হয় যে 10/12, তখন এখানে লিস্ট কলাম ডাইমেনশন কত হইতো? 10 ইঞ্চি হইতো। Okay. তাহলে আমরা দেখলাম যে এখানে আর কি মেইন স্টিল পার্সেন্টেজ এটাও ঠিক আছে, আবার যে টাই বারের স্পেসিফিক সেটাও ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই অঙ্কটা এখানেই শেষ আর কি। এখানে মেইনলি এই মানে অ্যালাউয়েবল লোডটা বের করতে বলছে। অ্যালাউয়েবল লোড মানে আলটিমেট লোড, পিইউ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এখন কারো কোনো কোশ্চেন এখানে? এরকম ম্যাথ আসলে স্যার কি সব চেক করে দেখাইতে হবে না? হ্যাঁ, অবশ্যই চেক করে দেখাতে হবে, রাইট। এখন আমি যদি ধরেন যে গুগল ফর্মে, সাপোজ গুগল ফর্মে আমি যদি এমসিকিউ কোশ্চেন করি, তখন আর চেক করবেন কিভাবে? তখন জাস্ট ফর্মুলা মানে ক্যালকুলেটরে দেখা যাচ্ছে ফর্মুলা লিখে জাস্ট সংখ্যাটা বসাই দিবেন, তাই না? বা আমি যদি গুগল ফর্মে দেখা যাচ্ছে শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন করি, তখন চেক করার দরকার নেই, তখন জাস্ট এই সংখ্যা লিখলেই হবে। যদি রিটেন থাকে বা যদি ফাইল আপলোড টাইপের কোনো কোশ্চেন থাকে, তখন অবশ্যই চেক করে দেখাতে হবে। তো আজকের লেকচারে আর কিছু নাই, তো আমি জাস্ট একটু সামারাইজ করব। আজকের লেকচারে আমরা একদম প্রথমে দেখেছিলাম যে কিভাবে স্ল্যাবে আমরা লোড ডিস্ট্রিবিউশন আমরা বের করতে পারি, অর্থাৎ কিভাবে একটা স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন হয়, এবং তার ফর্মুলা ছিল হচ্ছে এইটা। এবং আমরা দেখছিলাম যে 1 স্ল্যাবে লোড ডিস্ট্রিবিউশন কেমন হয়, 2 স্ল্যাবে কেমন হয় আমরা দেখেছিলাম। এবং এখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে কেন আমরা 1 স্ল্যাবে একদিকে স্টিল দেই এবং 2 স্ল্যাবে দুই দিকে স্টিল দেই। এখান থেকে আমরা আরো বুঝতে পেরেছিলাম যে একটা স্ল্যাব যত বর্গক্ষেত্রের কাছাকাছি হবে, যত স্কয়ারের দিকে যাবে, তত এই দুইটা সমান হতে থাকবে, লং এবং শর্ট ডিরেকশনের লোড সমান হতে থাকবে। এবং যত দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বাড়তে থাকবে, মানে যত ধরেন যে প্রস্থ অনেক কম, দৈর্ঘ্য অনেক বড়, যত দৈর্ঘ্য অনেক বেশি বড় হতে থাকবে প্রস্থের তুলনায়, তত হচ্ছে এই শর্ট ডিরেকশনের লোড অনেক বেশি বাড়বে। এবং দেখা যাচ্ছে লং ডিরেকশনের লোড একসময় যে হয়ে গেছে নেগলিজিবল। দেখা যাচ্ছে দৈর্ঘ্য যদি প্রস্থে 5 গুণ হয় সাপোজ, তখন দেখা যাচ্ছে লং ডিরেকশনে আর কোনো লোডই ক্যারি হচ্ছে না বা ডিস্ট্রিবিউট হচ্ছে না। ওকে, এরপরে আমরা দেখলাম যে হোয়াট ইজ কলাম, কলাম কাকে বলে। এখানে রেশিও 3 থেকে বেশি হলে তাকে আমরা প্রাথমিকভাবে কলাম বলতে পারি। আমরা দেখলাম যে লোডিং এর উপর ভিত্তি করে কলাম 3 রকম, অ্যাক্সিয়াল, তারপর হচ্ছে ইসেন্ট্রিক্যাল আর হচ্ছে বাইঅ্যাক্সিয়াল। এরপর দেখলাম যে লেন্থের উপর ভিত্তি করে কলাম 2 রকম, শর্ট কলাম এবং লং কলাম। অবশ্যই শর্ট কলামের লোড ক্যাপাসিটি লং কলাম থেকে বেশি। এবং এখানে দেখেন বাইঅ্যাক্সিয়াল কলাম থেকে ইসেন্ট্রিক্যালি লোডেড কলামের লোড ক্যাপাসিটি বেশি, আবার ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম থেকে অ্যাক্সিয়ালি লোডেড কলামের লোড ক্যাপাসিটি বেশি। সবচেয়ে লোড ক্যাপাসিটি বেশি তখনই থাকবে যখন লোড থাকবে কলাম সেকশনের একদম সেন্ট্রয়েডে। যত সেকশন মানে সেন্টার থেকে বাইরে যাবে লোড, তত লোড ক্যাপাসিটি কমতে থাকবে, ওই কলামের ধারণ ক্ষমতা তত কমতে থাকবে। ওকে, এরপর আমরা দেখলাম যে শেপের উপর নির্ভর করে কলাম অনেক ধরনের হতে পারে, এবং টাই বারের উপর নির্ভর করে কলাম হতে পারে 2 রকম, ডাইরেক্ট কলাম, স্পাইরাল কলাম। এবং আমরা এই দুইটা সম্পর্কে অনেক বিস্তারিত আমরা জানলাম। স্পাইরাল কলাম আমরা কেন ব্যবহার করি সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে আমরা শিখলাম। এরপর আমরা দেখলাম যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে আমরা কেন কলামের ক্ষেত্রে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এর মান এত কম, অর্থাৎ মাত্র 0.65, মাত্র 0.75, আর কোথায় 0.9। এটা কিন্তু অনেক কম আর কি, দেখে হয়তো খুব একটা বেশি কম মনে হচ্ছে না, বাট ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক কম বেশি আর কি। কেন আমরা কলামের ক্ষেত্রে এত কম আমরা কেন ব্যবহার করি, এর যথোপযুক্ত কারণটা আমরা জানলাম। কারণ কলামের ক্ষেত্রে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপরে কলামের স্ট্রেংথ বেশি নির্ভর করে বা বেশি প্রভাবিত হয় কংক্রিট দ্বারা। এবং কংক্রিটের ক্ষেত্রে আমরা সবসময় ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখবো, এবং যেহেতু ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখবো, তাই অবশ্যই ফায়ের মান কম রাখতে হবে। এরপর আমরা দেখলাম কলাম সম্পর্কে কয়েকটা মানে বেসিক ইনফরমেশন, যে কতটুকু স্টিল দিতে হবে সর্বনিম্ন, সর্বোচ্চ কতটুকু দেওয়া যাবে,
তারপর একটা কলামে সর্বনিম্ন মানে কতগুলো বার থাকতেই হবে, কনক্রিট কভার কত হতে হবে, তারপর হচ্ছে ফাইবারের ডায়ামিটার সর্বনিম্ন কত হতে হবে। এরপর হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে একটা টাইট কলামের লোড ক্যাপাসিটি বা অ্যালাউয়েবল ডিজাইন লোড বের করতে হয়, আমরা সেগুলো শিখলাম। তো এর পরবর্তী ক্লাসে থাকবে হচ্ছে যে কিভাবে আমরা একটা কলাম ডিজাইন করতে পারি, অর্থাৎ লোড দেওয়া আছে, আমরা কিভাবে ওই কলামের সেকশন তারপরে স্টিল বের করতে পারি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করি। স্যার আমি গত ক্লাসে একটা কোশ্চেন করছিলাম আর কি, যখন স্ল্যাব ডিজাইন আমরা করছিলাম, যে আমার প্রজেক্টে স্যার কিছু কলাম কোর কাটিং করে স্যার ওইটা টেস্ট করা হয়েছিল। দেখা গেছে স্যার দুইটা কলামে দুই রকম রিপোর্ট আসছে, একটা আসছে 2100 স্যার, আর একটা আসছে 4200 স্যার, কিন্তু একই দিনে একই ম্যাটেরিয়ালস দিয়ে স্যার ঢালাই করা হয়েছে। এটা দুই রকম আসার পিছনে স্যার কারণটা কি? তখন বলছিলেন যে কলাম ক্লাসে আলোচনা করার জন্য স্যার। দেখেন, আমরা যদি একটু আগে কোশ্চেনে যাই, যে এখানে বলা হচ্ছে যে কলামের ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেংথের উপরে মেইনলি কলামের স্ট্রেংথ নির্ভর করে, তাই না? এখন কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এটা আসলে খুবই ভ্যারিয়েবল একটা ব্যাপার। তো ধরেন যে যদি কংক্রিটের মাঝখানে ছোটখাটো কোনো ভয়েড থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক কমে যেতে পারে, তাই না? বা যদি দেখা যাচ্ছে যে এমন স্যার আমার ওই কলামটার ভিতরে একটা হেয়ার ক্র্যাকের মতো আছে স্যার। হ্যাঁ, শুধু স্যার একটা হেয়ার ক্র্যাকের মতো একটা ফাট আছে আর কি, বাহির থেকে মনে হয় যে আপনি এই জন্যই আমরা চেষ্টা করেছি স্যার, বাহির থেকে একটা হেয়ার ক্র্যাকের মতো ছিল। আচ্ছা, হেয়ার ক্র্যাক বা হেয়ার লাইন ক্র্যাক, এখন দেখেন হেয়ার লাইন ক্র্যাক বাইরে দেখা যাচ্ছে, এর মানে কিন্তু এই না যে ভেতরে কোনো ভয়েড নাই, এটা কিন্তু দেখে বলা যায় না আসলে, ঠিক আছে? ভয়েড কিন্তু কলামের মানে অভ্যন্তরে যে কোনো জায়গাতেই ভয়েড থাকতে পারে। এন্ড নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে যদি ওই কলামের যে কনক্রিট সেটা যদি সেগ্রিগেটেড হয়ে যেয়ে থাকে, কারণ আমরা দেখলাম যে কলামের কনক্রিট বিমের তুলনায় বেশি সেগ্রিগেশন হয় কলামে সাধারণত। যদি সেগ্রিগেশন হয়ে যেয়ে থাকে তখন কিন্তু অবশ্যই স্ট্রেংথ হঠাৎ করে কমে যাবে, মানে অনেক কমে যাবে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কনক্রিটের ক্ষেত্রে মানে কলামের ক্ষেত্রে কনক্রিটের কোনো একটা কন্ডিশন যদি একটুও পরিবর্তন হয় তাহলে ওই কলামের লোড ক্যাপাসিটি অনেক কমে যেতে পারে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সম্ভাব্য কারণ। আর এছাড়া ওখানে টেস্টে এরর ছিল কিনা বা টেস্ট করার সময় হয়তো বা ডাটা দেখতে কেউ ভুল করেছে কিনা, এইগুলো তো আসলে বলা একটু ডিফিকাল্ট। স্যার আরেকটা ব্যাপার হলো স্যার, আমরা কলামের তো আপনার লং সাইড আর স্যার কি শর্ট পাশ আর কি, যেটা লেন্থ ব্রেথ যদি হিসাব করি স্যার ক্রস সেকশনের, স্যার যখন কোর কাটিং করা হয় স্যার তখন কি স্যার লেন্থের দিকে কোর কাটিং করতে হয়, মানে ব্রেথের দিকে কি কোর কাটিং করা যায় না স্যার? কোর কাটিং বলতে মানে আপনি হচ্ছে কি বা টেস্ট করার সময় আমরা যে স্পেসিমেন বানাই সেটার কথা বলতেছেন নাকি? বুঝলাম না স্যার আসলে। আপনার আমার তো এটা কলামটা কাস্টিং করা ছিল স্যার, আচ্ছা, কলাম কাস্টিং। হ্যাঁ স্যার, এই কলামটায় আপনার ওইখান থেকে আপনার লং সাইড যেটা আর কি বেশি ব্রেথ, ওই পিস থেকে আপনার কোর কাটিং করছে একটা মেশিন দিয়ে স্যার, কেটে 6 ইঞ্চি ডায়ার 6 ইঞ্চির মতো, তারপরে স্যার ওই স্যাম্পলটা নিয়ে গেছে স্যার, কিন্তু ব্রেথের সাইড থেকে ওইটা নেয় নাই, ওইখান থেকে নিতে আমি বলছিলাম, বলছে যে এখান থেকে নেওয়া হয় না সাধারণত। এইটার পিছনে কারণ কি বা এটা কেন আচ্ছা, করা হয়েছে? আচ্ছা, আচ্ছা, মানে দৈর্ঘ্য বরাবর, তাই তো? লং সাইড মানে দৈর্ঘ্য বরাবর, রাইট? জি স্যার, জি। আচ্ছা, সরি, এটা আসলে আমার এই মুহূর্তে জানা নাই, ঠিক আছে? যে কলামে আসলে কোন জায়গা থেকে আসলে স্পেসিমেন নিতে হবে এইটা আসলে আমার সঠিক জানা নাই আর কি। তো স্যার আরেকটা এটা ব্যাপার আমি জানতে চাচ্ছি। মানে আমি এটা জেনে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন?